কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় এই অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। আজকে আমাদের নবম ক্লাস, আর একটা ক্লাস হলে কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো এই অধ্যায়টা কিন্তু ছোট একটা অধ্যায় তুলনামূলক। যদি আমি নিউটনিয়ান বলবিদ্যা বা ভেক্টরের সাথে কম্পেয়ার করি, গতিবিদ্যার সাথে কম্পেয়ার করি, তাহলে চ্যাপ্টারটা কিন্তু ছোট একটা চ্যাপ্টার। বিশেষ করে ফার্স্ট পার্টে ভেক্টর এবং নিউটনিয়ান বলবিদ্যা, এই দুইটা চ্যাপ্টারই সবচেয়ে বড় চ্যাপ্টার। আর বাকি চ্যাপ্টারগুলো মোটামুটি একই লেভেলের, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না, মধ্যম ক্যাটাগরির হচ্ছে অধ্যায়। তো কাজক্ষমতা শক্তি অধ্যায়ের অনেকগুলো টপিক আমরা পড়ে ফেলছি। তো আজকে আমরা একটা টপিক পড়বো, সেটা হচ্ছে হাতুড়ি ও পেরেক এবং এই সংক্রান্ত ও কিছু অন্য টাইপের ম্যাথ প্রবলেম আজকের ক্লাসে আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি। আমরা পড়বো হাতুড়ি এবং পেরেকের ক্ষেত্রে কৃত কাজের হিসাব নিকাশটা কিভাবে করা হয়। আমরা একটা হাতুড়ি দিয়ে কোনো একটা পেরেককে এভাবে কোনো একটা দেওয়ালে গেঁথে ফেলতে চাই। এখন দেওয়ালটা তিন ধরনের হইতে পারে। অনুভূমিক দেওয়াল, ধরো একটা তক্তা নিছো, একটা তক্তা নিয়ে পেরেকটাকে এভাবে রেখে দেন, এইভাবে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে পেরেকটাকে তক্তাতে গাঁথছো। অথবা হইতে পারে দেওয়ালটা বা তক্তাটা এরকম উলম্ব দেওয়াল, উলম্ব তক্তা, দেন তুমি হাতুড়ি দিয়ে পেরেকটাকে উলম্ব দেওয়ালে গাঁথবা। এটা একটা ক্ষেত্র হইতে পারে। নর্মালি আমাদের এই দুইটা ক্ষেত্রই বেশিরভাগ লাগবে, কিন্তু আমরা তো চাইলে ছাদেও পেরেক পুঁততে পারি না? একটু কঠিন, ব্যাপারটা একটু কঠিন, কিন্তু তারপরে তো ধরো ছাদে একটা পেরেক এভাবে পুঁততে চাই, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কেমন হবে? অথবা আর একটা কাজ করা যায়, হেলানো তল। ধরো এরকম একটা হেলানো তল, এই হেলানো তলে আমি একটা পেরেককে গেঁথে ফেলতে চাই, সেই ক্ষেত্রে হিসাব নিকাশটা কেমন হবে? তো এই জিনিসগুলো আমরা দেখতে চাই। আমাদের বোর্ড বইয়ে সুন্দর করে টাইপ ওয়াইজ জিনিসগুলো ব্যাখ্যা করা নাই। বোর্ড বইয়ে দেখবা আসলে এই অধ্যায়ের কোনো কনসেপ্টই ওভাবে ব্যাখ্যা করা নাই, জাস্ট গতানুগতিকভাবে ম্যাথ প্রবলেমগুলো দিয়ে রাখছে। তো চলো আমরা শুরু করি। আমরা টাইপ ওয়াইজ ক্ষেত্রগুলো দেখব, দেন আমরা প্রবলেম সলভ করতে পারি কিনা দেখি। ঠিক আছে, বুঝছো তো আমরা কি পড়বো? হাতুড়ি পেরেকের ক্ষেত্রে কৃত কাজ, এটা আমরা আজকের ক্লাসে দেখব। তো চলো আমরা শুরু করি। দেখো, হাতুড়ি ও পেরেক, হাতুড়ি ও পেরেক। এবার একটা জিনিস খুব ভালো করে বুঝো আগে। ধরো আমরা একটা দেওয়ালে, এটা হচ্ছে দেওয়াল, উলম্ব দেওয়াল আছে, এই উলম্ব দেওয়ালে একটা পেরেক গাঁথতে চাই। এটা হচ্ছে পেরেকটা, এই যে পেরেকটা। পেরেকের ভরটা হাতুড়ির ভরের তুলনায় না অতি নগণ্য, অতি নগণ্য। এইটা হচ্ছে হাতুড়িটা। হাতুড়ির ভর, হাতুড়ির যে ভর এটা হচ্ছে এম, পেরেকের যে ভর এটা হচ্ছে এম প্রাইম। বাট নর্মালি তুমি চিন্তা করো তো, একটা ছোট পেরেক আর একটা হাতুড়ি, তো হাতুড়ির ভরের তুলনায় নর্মালি পেরেকের ভর অতি নগণ্য হয় না? অনেক বলতে ভাই অতি নগণ্য হলে তাও তো একটা ভর আছে। ইয়েস, অফকোর্স, তাও একটা ভর আছে। তো সেই ভরটাকে আমরা ধরলাম এম প্রাইম, হাতুড়ির ভরটা হচ্ছে এম। আমরা এই ক্ষেত্রে যখন একটা পেরেককে দেওয়ালের মধ্যে গাঁথবো, তখন দুটো কনসেপ্ট কিন্তু আমাদের লাগবে। প্রথমটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, আর দ্বিতীয়টা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, অথবা কাজ শক্তি উপপাদ্য, অথবা নিউটনের ল। তাহলে প্রথমে ভরবেগের সংরক্ষণশীলতা। ভাই ভরবেগের সংরক্ষণশীলতা কিভাবে? চিন্তা করে একটু ফিল করো। যখন পেরেকটার মাথায় হাতুড়িটা গিয়ে আঘাত করলো, তাহলে এখানে একটা সংঘর্ষ হলো। তো সংঘর্ষের আগে হাতুড়ি এবং সংঘর্ষের আগে পেরেক। সংঘর্ষের পরে দেখো, যখন দেওয়ালের মধ্যে গাঁথাটা শুরু করছে, যখন দেওয়ালের মধ্যে তুমি একটু স্লো মোশনে ধরো একটা ভিডিও করছো, ভিডিও করে দেখতেছো, তাহলে তুমি কি দেখবা? দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি স্লো মোশনে, কলমটা ধরো পেরেক, পেরেকটাকে ধরছি, এই হচ্ছে হাতুড়ি, এই হাতটা হচ্ছে হাতুড়ি। তাহলে হাতুড়ি যাচ্ছে স্লো মোশনে, হাতুড়ি যাচ্ছে গিয়ে পেরেকের মাথায় আঘাত করলো, এই যে আঘাত করলো। তাহলে হাতুড়ি এবং পেরেক আগে আঘাত করার আগে
এবার আঘাত করার পরে মিলিত হয়ে গেল, দেখো মিলিত হয়ে গেল। মিলিত হয়ে যাওয়ার পরে এই যে দেওয়াল, এই দেওয়ালের মধ্যে পেরেকটা গাঁথা শুরু করবে, দেওয়ালের মধ্যে পেরেকটা গাঁথা শুরু করবে, এবং যখনই গাঁথা শুরু করবে দেওয়াল তখন বাধা দানকারী বল দিবে। দেওয়াল চাই যে দেওয়ালের মধ্যে পেরেকটা ঢুকুক না, তাহলে পেরেকটা ঢুকতে গেলে দেওয়াল বাধা দানকারী বল দিবে। বাধা দানকারী বলের জন্য মন্দন হবে, মন্দনের জন্য বেগ কমবে, বেগ কমতে 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 একসময় জিরো হয়ে যাবে, তখন থেমে যাবে। তাহলে দেওয়ালের মধ্যে পেরেক গেঁথে যাবে কতটুকু, এই যে এতটুকু পেরেক দেওয়ালের মধ্যে গেঁথে যাবে। আমার কথাটা কি বুঝছো? তাহলে প্রথমে ভরবেগের সংরক্ষণশীলতা কিভাবে, হাতুড়ি পেরেক আলাদা, তারপরে যখনই হাতুড়ি পেরেকের মাথায় আঘাত করলো তখন ওই মুহূর্তে হোক ক্ষুদ্র সময়, কিন্তু ওই মুহূর্তে হাতুড়ি সহ পেরেক একটা মিলিত ভর মিলিত বেগে হাতুড়ি সহ পেরেক দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে। কথা কি বোঝা গেছে? মিলিত বেগে হাতুড়ি সহ পেরেকটা দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে, তখন দেওয়াল বাধাদানকারী বল দিছে। তো তখন হচ্ছে কৃতকাজ গতিশক্তির পরিবর্তন অথবা কাজ শক্তি উপপাদ্য, শক্তি সংরক্ষণশীলতা তখন আমরা খাটাবো। তাহলে এই জিনিসটা ভালো করে আমাদের বুঝতে হবে। তাহলে তুমি একটু দেখো তো ভরবেগের সংরক্ষণশীলতার ব্যাপারটা দেখো। হাতুড়িটা যখন পেরেকের মাথায় আঘাত করলো ওই মুহূর্তে হাতুড়ির বেগ হচ্ছে ভি। পেরেকের কিন্তু আদিতে কোনো বেগ ছিল না, পেরেকের আদিতে কোনো বেগ ছিল না, ধরো u0, পেরেকের কোনো বেগ ছিল না, বা পেরেকের বেগটাকে আমি আদি বেগটাকে ভি প্রাইম দিয়ে লিখি, ভি প্রাইম এটা হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এবার আসো, এটা সংঘর্ষের আগে, আর এবার সংঘর্ষের পরে, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে যখনই পেরেকটা হাতুড়িটা গিয়ে পেরেকের মাথায় পড়ছে ঠিক ওই মুহূর্তে দেওয়ালে কিন্তু এখনো গাঁথা শুরু করে নাই, হাতুড়ি গিয়ে পেরেকের মাথায় ঠিক আঘাত করছে ঠিক ওই মুহূর্তেই, যে সংঘর্ষের আগে সংঘর্ষের পরে, হাতুড়ি পেরেক টাচ করার আগে টাচ করার পরে, তখন মিলিত ভর এম প্লাস এম প্রাইম, ঠিক আছে? এবার এই মিলিত বেগ নিয়ে দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করবে, মিলিত বেগ। এই যে মিলিত বেগটা, এই মিলিত বেগটাকে আমরা কি বলবো, এই মিলিত বেগটাকে এটাকে আমরা v1 বলি। তাহলে মিলিত বেগটাকে আমরা বলবো ভি, হ্যাঁ মিলিত বেগ এটাকে v1 বলি, তাহলে মিলিত বেগটাকে আমরা বলবো ভি। বোঝা গেল? তাহলে এবার মিলিত অবস্থায় যখন হাতুড়িটা পেরেকের মাথায় আঘাত করছে তখন পেরেক আর হাতুড়ি মিলিত বস্তু, এই দুইটা মিলে মিলিত বস্তু, আর মিলিত বেগ হচ্ছে ভি। তাহলে আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা খাটাই, সংঘর্ষের আগে আর এটা হচ্ছে সংঘর্ষের পরে, তাহলে আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা খাটাই, ভরবেগের সংরক্ষণশীলতা, তাহলে সংঘর্ষের আগে ভর এম, আগে বেগ v1, সংঘর্ষের আগে ভর এম প্রাইম, আগে বেগ 0, সংঘর্ষের পরে মিলিত ভর এম প্লাস এম প্রাইম আর মিলিত বেগ ভি। ওকে, এবার তাহলে সূত্রটা কি দাঁড়াইলো দেখো, এম v1 এম প্লাস এম প্রাইম ইন্টু ভি। তাহলে দেওয়ালের মধ্যে পেরেকটা কত বেগে গাঁথা শুরু করলো বলো তো, কত বেগে? যে বেগ দিয়ে তুমি হাতুড়িটাকে আঘাত করছো v1, ওই বেগে? নো, v1 হচ্ছে v1 বেগটা হচ্ছে যখন পেরেকের মাথায় হাতুড়ি এসে আঘাত করছে ওই মুহূর্তে হাতুড়ির বেগ v1। এবার এই হাতুড়ি সহ পেরেক একটা মিলিত বেগ ভি নিয়ে দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে, মিলিত বেগ ভি নিয়ে দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে, ঠিক আছে? আমার কথা বুঝছো? তাহলে দেওয়ালের মধ্যে পেরেক গাঁথা শুরু করছে কত বেগে, এই যে ভি বেগে, বুঝছো? তাহলে সেই ভিটা বের করার সূত্র হচ্ছে এইটা, এখান থেকে তুমি ভিটা বের করতে পারবা। এবার তোমার আমি একটা কথা বলি, শোনো। নর্মালি আমাদের বোর্ড বইতে ধরা হয়েছে এম প্রাইম এটা অতি নগণ্য, মানে এম প্রাইম টেন্স টু 0, ঠিক আছে? এম প্রাইম অতি নগণ্য, এম প্রাইম টেন্স টু 0, বা এটা আমরা বলতে পারি এম এর মানটা এম প্রাইমের তুলনায় অনেক বড়, মানে হাতুড়ির ভরটা পেরেকের ভরের তুলনায় অনেক 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 বেশি। তাহলে অনেক যদি বেশি হয় তার মানে হাতুড়ির ভরের কাছে পেরেকের ভর নৎসি পুরা, হাতুড়ির ভরের কাছে পেরেকের ভর কিছুই না। তাহলে পেরেকের ভর যদি কিছুই না হয় তাহলে এখানে এম প্রাইমকে আমরা বাদ দিয়ে দিতে পারি, এই এম প্রাইমকে বাদ দিয়ে দিতে পারি,
তাহলে এখানে থাকে এম ভি ওয়ান, আর ওই পাশে থাকে এই যে এম প্রাইমকে বাদ, এম প্রাইমকে যদি বাদ দিয়ে দিই তাহলে এম ভি, ঠিক আছে। যদি এটা থাকে তাহলে এম এম কাটাকাটি, এইবার দেখো ভি ইকুয়াল টু ভি ওয়ান। বুঝতে পারছো কখন? তাহলে কেউ যদি বলে হাতুড়িকে যে বেগে পেরেকের মাথায় তুমি টাচ করাইছো ওই বেগে হাতুড়ি সহ পেরেক দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে, তাহলে এই কথাটা সত্যি যখন পেরেকের ভর অতি নগণ্য তখন সত্যি। আর যদি পেরেকের ভর অতি নগণ্য না হয়, পেরেকের ভর যদি বলে দেয়, তখন এটা খাটা হিসাব করতে হবে। কি ক্লিয়ার? ভরবেগের সংরক্ষণশীলতার ব্যাপারটা বুঝছো? তো এইবার আসো আমরা টাইপ ওয়াইজ এবার হিসাব নিকাশ করব। এটা যদি না বুঝো কোনো সমস্যা নেই, আমি আবার বুঝাবো, ঠিক আছে? আসো এবার তাহলে 1 নম্বর টাইপ ওয়ান। টাইপ ওয়ান হচ্ছে দেওয়াল যখন উলম্ব, দেওয়াল যখন উলম্ব দেওয়াল, উলম্ব দেওয়াল, উলম্ব তক্তা, দেওয়াল যখন উলম্ব, এই হচ্ছে দেওয়ালটা। ওকে, এই দেওয়ালের মধ্যে আমরা একটা পেরেক গাঁথতে চাই। এই যে এটা হচ্ছে পেরেক, এই পেরেকটাকে দেওয়ালের মধ্যে গাঁথতে চাই। পেরেকের ভর এম প্রাইম, ঠিক আছে। হাতুড়ি, এই হচ্ছে হাতুড়ি, হাতুড়ি দিয়ে পেরেকের মাথায় দুম করে দিব বাড়ি, ঠিক আছে। হাতুড়ির ভর এম, হাতুড়িটা পেরেকের মাথায় এসে যখনই আঘাত করছে তখন হাতুড়ির বেগ ভি। পেরেকের আগে কোনো বেগ ছিল না, তাহলে পেরেকের বেগ ভি প্রাইম ছিল 0। আর এই যে সরি এই যে বেগটা, এই বেগটাকে আমি বললাম ভি ওয়ান। হাতুড়ির যে ভর, হাতুড়ির যে বেগটা, এই বেগটাকে বললাম একটু আগেই দেখো এগুলো আলোচনা করছি। হাতুড়ি যখন পেরেকের মাথায় এসে আঘাত করলো তখন বেগটা ভি ওয়ান। আর পেরেকের ভর এম প্রাইম, পেরেকের বেগ আগে তো স্থির, পেরেকের তো কোনো বেগ নেই, তাহলে পেরেকের বেগ ভি প্রাইম 0। ওকে, এইবার আসো, এইবার আঘাত করা হইলো, এরপরে তুমি ধরো তুই একটা ভিডিও দেখতেছো, ভিডিও দেখতেছো, 3টা চিত্র দেখবা, এই একটা, তারপরে এটা দ্বিতীয় ঘটনা। এবার এবার এইটা হচ্ছে পেরেক, তাহলে পেরেক এবং হাতুড়ি মিলেমিশে গেছে, যখন আঘাত করছে তখন মিলিত বস্তু হয়ে গেছে, তাহলে মিলিত ভর এম প্লাস এম প্রাইম হয়ে গেছে। এবার মিলিত কত বেগে? এই যে হাতুড়ি সহ পেরেক, এখন কিন্তু আর হাতুড়ি আলাদা না, পেরেক আলাদা না, এখন দুটো একসাথে, হাতুড়ি সহ পেরেক। তাহলে হাতুড়ি সহ পেরেকের ভর এবং হাতুড়ি সহ পেরেক দেওয়ালের মধ্যে যে বেগে গাঁথা শুরু করছে, দেখো যে বেগে দেওয়ালের মধ্যে প্রবেশ করা শুরু করছে সেই বেগটা মিলিত বেগ ভি। বুঝতে পারছো? অনেকে বলতে ভাই দেওয়ালের মধ্যে তো শুধু পেরেক গেঁথে যাচ্ছে, হ্যাঁ পেরেক গেঁথে যাচ্ছে, কিন্তু পেরেকের সাথে তো হাতুড়ি লেগে আছে, লেগে আছে না, যখন এরকম বাড়ি দিছে এই তখন তো এরকম হয়ে গেছে, হাতুড়ি সহ পেরেক মিলিত হয়ে গেছে। তাহলে যে মুহূর্তে পেরেকটা দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে ওই মুহূর্তে হাতুড়ি তো ওর পিছন থেকে সাপোর্ট দিচ্ছে, পিছনে লেগে আছে, তাহলে হাতুড়ি সহ পেরেক মিলিত। বুঝা গেছে? মিলিত ভর মিলিত বেগ। ওকে, এইবার এইবার দেওয়ালের মধ্যে গাঁথতেছে, তোমার কি বললাম একটা ভিডিও দেখতেছো তুমি, তাহলে দেওয়ালের মধ্যে এবার গাঁথতেছে, দেওয়াল কি চাই এবার বলো? দেওয়াল তো বাধাদানকারী বল দিবে। তাহলে এবার দেখো পেরেকটা দেওয়ালের মধ্যে গেঁথে গেছে, এই যে গেঁথে গেছে, কতটুকু গেঁথে গেছে আমি তোমার দেখাই, এইটুকু পরিমাণ গেঁথে গেছে, দেখো এক্স পরিমাণ গেঁথে গেছে। এবার বলো তো পেরেকটা যে এক্স পরিমাণ গেঁথে গেল, আচ্ছা হাতুড়ি আঁকি, হাতুড়ি সহ পেরেক, এই যে হাতুড়িটা আছে, হাতুড়ি সহ পেরেক, এই যে পেরেকটা দেওয়ালের মধ্যে এক্স পরিমাণ গেঁথে গেছে। তাহলে পেরেকটা যদি এক্স পরিমাণ গেঁথে যায় তাহলে দেওয়াল কি চাই? দেওয়াল তো একটা বাধাদানকারী বল দিতে চাই, তাহলে দেওয়ালের যে বাধাদানকারী বল, সেই বাধাদানকারী বল দেওয়ালের মধ্যে পেরেকের সরণ এক্স যেদিকে, বাধাদানকারী বল তার বিপরীত দিকে এফ। ওকে ডান, বোঝা গেছে? তো এইবার আসো হিসাব নিকাশ, এইবার আসো হিসাব নিকাশ। অনেকে বলতে পারবে ভাই হাতুড়িটা, এই যে হাতুড়িটা এখানে থাকবে কেন? হাতুড়ি তো আমি আবার উঠাই নিছি। ভাই যখন উঠাই নিছো তখন কি পেরেক যাচ্ছে দেওয়ালের মধ্যে? এইখান থেকে এইটা, এই সময়টা তো খুবই ক্ষুদ্র সময়, এখান থেকে এই সময়টা এটা খুবই ক্ষুদ্র সময়, 0.01 সেকেন্ড ধরো, তাই না? ক্ষুদ্র সময় না? আঘাত করলাম, এই যে আঘাত করলাম, দুম করে আঘাত করলাম, তাহলে যখন আঘাত করছি এই যে মিলিত হয়ে গেছে, দেন এই অবস্থায় এতটুকু প্রবেশ করে গেছে দেওয়ালের মধ্যে, এতটুকু প্রবেশ করে গেছে, ঠিক আছে? তাহলে এবার আসো আমরা হিসাব নিকাশটা দেখতে চাই। তাহলে প্রথমে আসো এখান থেকে ভরবেগের সংরক্ষণশীলতার হিসাবটা করি। ভরবেগের সংরক্ষণশীলতা আমি 2বার দেখালাম, কিন্তু এই হিসাবটা প্রথমে আলাদা করে দেখাই নিছি, আবার দেখাচ্ছি ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে সামেশন অফ পি ইনিশিয়াল, সামেশন অফ পি ফাইনাল,
তাহলে সামেশন অফ পি ইনিশিয়াল ভর এম বেগ ভি অন প্লাস ভর এম প্রাইম বেগ তো 0 ভর এম প্লাস এম প্রাইম বেগ ভি। ওকে, তাহলে কি পাইলাম এম ভি অন আর এম এম প্রাইম ইন্টু ভি। এবার শোনো, যদি পেরেকের ভর থাকে তাহলে এখান থেকে আমরা ভি বের করে নিয়ে দেন হিসাব করব। আর যদি পেরেকের ভর না থাকে, ভালো করে শোনো, যদি পেরেকের ভর থাকে, পেরেকের ভর এম প্রাইম নট ইকুয়াল টু 0 হলে, নট ইকুয়াল টু 0 হলে মানে সহজ কথা, হাতুড়ির তুলনায় পেরেকের ভর যদি আমি বাদ দিতে না চাই, আমি যদি নগণ্য ধরতে না চাই, তাহলে আমি মূল হিসাব যেটা করব সেটা হচ্ছে ভি ইকুয়াল টু এম ভি অন ডিভাইডেড বাই এম প্লাস এম প্রাইম। এইভাবে আমি বেগটা হিসাব করে নিব, সূত্র মুখস্থ করার দরকার নেই। কিন্তু যদি হয় যে এম এর মানটা অর্থাৎ হাতুড়ির ভরটা পেরেকের ভরের তুলনায় অনেক অনেক বেশি হয়, এটা যদি হয় তাহলে এখান থেকে এম প্রাইম টেন্ডস টু 0 বাদ দিয়ে দাও, তাহলে এম এম কাটাকাটি, তাহলে এম ভি ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে এম প্লাস এই যে 0 ধরলাম দিয়ে ভি, এম এম কাটাকাটি, তাহলে ভি ইকুয়াল টু তখন ভি ওয়ান হবে। এই যে অর্থাৎ হাতুড়িটাকে আমি যে বেগে আঘাত করছি ভি ওয়ান, হাতুড়িটাকে যে বেগে পেরেকের মাথায় আঘাত করা হয়েছে সেই একই বেগে হাতুড়ি সহ পেরেক, সেই একই বেগে হাতুড়ি সহ পেরেকটা দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে ভি। ক্লিয়ার? বোঝা গেছে? এই দুইটার মধ্যে অনেকে বলতে ভাই নিচেরটা তো কারেক্ট হলো না। হ্যাঁ, এটা কারেক্ট, কোনো সমস্যা নেই। তুমি দরকার একটা মান ধরে দেখো, তুমি একটা মান ধরে দেখো, তুমি এই এম এর মান 2 কেজি ধরবা আর এম প্রাইমের মান 0.001 কেজি ধরবা, ধরে হিসাব করে দেখবা ওই ভি আর ভি প্রাইমের মধ্যে তেমন কোনো পার্থক্য আসলে হবে না। তো এই কারণে যদি হাতুড়ির ভরের তুলনায় পেরেকের ভরটা অতি নগণ্য হয়, তাহলে আমরা চাইলে পেরেকের ভরটা বাদ দিয়ে দিতে পারি। মানে মনে করো যে 100 কেজির সাথে 0.001 কেজি যোগ হয়ে আর এমন কি বাড়বে, তাই না? তো এটাই হচ্ছে কাহিনী। এইবার আসো, এইবার আমরা চাই দেওয়ালের মধ্যে কতটুকু পেরেকটা গেঁথে যাবে, দেওয়ালের মধ্যে কতটুকু পেরেকটা গেঁথে যাবে। এইবার শক্তির সংরক্ষণশীলতা, এতক্ষণ ভরবেগের সংরক্ষণশীলতা ছিলাম, এবার শক্তির সংরক্ষণশীলতা বা কাজ শক্তি উপপাদ্য, যেটাই খাটাও না কেন কোনো সমস্যা নেই। তাহলে এবার আসো, এবার হচ্ছে এই দুটো চিত্র, এই দুটো চিত্র। তাহলে যখন গাঁথা শুরু করে তখন আদিবেগ ভি, দেখো গাঁথা শুরু করছে হাতুড়ি সহ পেরেকের ভর এম প্লাস এম প্রাইম, গাঁথা শুরু করছে কত বেগে? ভি বেগে, গাঁথা শুরু করছে ভি বেগে, দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে ভি বেগে, হাতুড়ি সহ পেরেকের ভর এম প্লাস এম প্রাইম, এক্স পরিমাণ গেঁথে গেছে, এক্স পরিমাণ গেঁথে গেলে দেওয়াল বাধাদানকারী বল দিবে, বাধাদানকারী বল দিলে বেগ কমবে, কমতে 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 এক সময় বেগ হয়ে গেছে 0, কমতে কমতে বেগ হয়ে গেছে 0, 0 হয়ে গেছে বলেই তো পেরেকটা থেমে গেছে, আর তো দেওয়ালের মধ্যে প্রবেশ করে নাই। বুঝতে পারছো আমার কথা? আর তো দেওয়ালের মধ্যে প্রবেশ করে নাই, তাহলে বেগ 0 হয়ে গেছে। এইবার আমরা এখানে কাজ শক্তি উপপাদ্যটা অ্যাপ্লাই করতে চাই, আসো তো। আচ্ছা তুমি বলো তো কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করতে গেলে কি করতে হয়? কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করতে গেলে কি করতে হয় বলো? এক পাশে কৃতকাজ নিতে হয়, সবগুলো বল দ্বারা কৃতকাজ, আর এক পাশে গতিশক্তির পরিবর্তন নিতে হয়। আসো কৃতকাজ নিব, যতগুলো বল দ্বারা দেওয়ালের বাধাদানকারী বল এফ, আরেকটা বল আছে, আরেকটা বল আছে হাতুড়ি সহ পেরেকের ওজন নিচের দিকে mg, অর্থাৎ m প্লাস এম প্রাইম ইন্টু জি। এই যে নিচের দিকে ওজন, ওরে ওরে ভুলে গেলে চলবে? এরা নিতে হবে না, এরা ভুলে গেলে তো চলবে না। তাহলে সামেশন অফ ওয়ার্ক, কৃত কাজ, তাহলে দুটো বল, একটা হচ্ছে এফ বাধাদানকারী বল, সরণ কত? এক্স, এক্স পরিমাণ সরণ, তাহলে এফ এক্স, এফ এক্স, এফ এক্স কজ 180 প্লাস, এবার এই যে ওজন দ্বারা কাজ এম প্লাস এম প্রাইম জি, এটা ওজন বল, এটা দেখো সরণ এক্স, দেখো এক্স সরণ, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? ওজন এমজি নিচের দিকে আর সরণ এই যে এক্স সরণ, তাহলে এমজি এবং এক্স এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এম এম প্রাইম ইন্টু জি, এক্স ওজন সরণ এক্স কজ 90 ডিগ্রি। আর কোনো বল আছে না? খুঁজে দেখো পাও কিনা, পাবা না। ঠিক আছে, ভাবো কিছুক্ষণ ভাবো, আর কোনো বল? তলের প্রতিক্রিয়া, এখানে তল কোথায় যে তলের প্রতিক্রিয়া না, তাহলে আর কোনো বল? স্প্রিং বল, এই স্প্রিং কোথায়? স্প্রিং বল তো থাকার কথা না। তাহলে আর কোনো বল না, আর তো কোনো বল নেই, এই দুইটাই বল। তাহলে ওজন বল আর দেওয়ালের বাধাদানকারী বল,
তাহলে দেওয়ালের বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ, ওজন দ্বারা কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে হাফ এম, এম কি হাতুড়ি সহ পেরেক, দেখো মিলিত বস্তু কিন্তু, মিলিত বস্তু কিন্তু। অনেকে আবার এটা বলতে পারে ভাই দেওয়ালের মধ্যে তো শুধু পেরেক গেঁথে যাচ্ছে, ভাই এখানে পেরেক আলাদা নেই, পেরেক এবং হাতুড়ি এখন মিলে গেছে, মিলে একটা মিলিত বস্তু, ঠিক আছে। সেই মিলিত বস্তুর হাতুড়িটা বাইরে আছে কিন্তু দেওয়ালের মধ্যে পেরেকের অংশটা গেঁথে যাচ্ছে, কিন্তু বস্তুটা তো মিলিত বস্তু। এই বেগটা ভি, এই যে বেগটা ভি, ভি নিয়ে যে গাথা শুরু করছে, এই বেগটা কার বেগ? সেটা কি হাতুড়ির বেগ শুধু, অথবা শুধু পেরেকের বেগ? না, মিলিত বস্তুর বেগ। তাহলে হাফ এম, এম মানে এম প্লাস এম প্রাইম। এবার শেষ বেগ 0 স্কোয়ার, আর আদি বেগ হচ্ছে ভি স্কোয়ার। ওকে, আদি বেগ ভি স্কোয়ার। তাহলে সূত্রটা এবার কি দাঁড়ালো? এফ এক্স কজ 180 ডিগ্রি, তাহলে মাইনাস এফ এক্স কজ 90, 0 বাদ, এটা বাদ, এই পার্টটা 0। আর ওই পাশে হাফ এম প্লাস এম প্রাইম আর মাইনাস ভি স্কোয়ার, তাহলে মাইনাসটা সামনে নিই, হাফ এম প্লাস এম প্রাইম ভি স্কোয়ার। বোর্ড বই কি করছে জানো? বোর্ড বই এম প্রাইম ওই যে এই কাজটাই, এই যে বোর্ড বই এই কাজটা করছে। তাহলে এম প্লাস এম প্রাইমকে 0 ধরছে, বাদ এম প্রাইম 0। তাহলে এফ এক্স ইকুয়াল টু হাফ এম, যেহেতু এম প্রাইম অতি নগণ্য, এম এর সাথে এম প্রাইম যোগ হয়ে আহামরি কিছু বাড়াবে না, তাহলে হাফ এম ভি স্কোয়ার। এই হচ্ছে আমাদের সূত্র, যখন এম এর মান এম প্রাইমের তুলনায় অনেক বেশি। এই হচ্ছে সূত্র, বুঝলা? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে প্রথমে ভরবেগের সংরক্ষণশীলতা, দেন কাজ শক্তি উপপাদ্য বা শক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার আসো আর একটু সিম্পল করে বুঝাই দিই, এবার মূল জিনিসটা বুঝাই দিই। টাইপ 1ই বুঝাবো, টাইপ 1 দেওয়াল যখন উলম্ব, এটাই আমি তোমাকে বুঝাই আর একবার। এবার আসো দেখো, তোমার এবার আর ভরবেগের সংরক্ষণশীলতা ভাবতে হবে না, তুমি খালি ভাববা যখন পেরেকের ভর অতি নগণ্য, তখন হাতুড়িটাকে পেরেকের মাথায় যে বেগে আঘাত করব, সেই বেগেই হাতুড়ি সহ পেরেক মিলিত বস্তু হয়ে দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করবে। বোঝা গেছে? পেরেকের মাথায় হাতুড়িটা যে বেগে আঘাত করবে, যে বেগে, যদি পেরেকের ভর অতি নগণ্য হয়, তাহলে ওই বেগেই হাতুড়ি সহ পেরেক মিলিত বস্তু দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করবে। ওকে, ডান? এইটুকু বুঝে নিবা। তাহলে এবার আসো, তাহলে এবার দেখো, এই হচ্ছে পেরেক, এই হচ্ছে হাতুড়ি। তাহলে পেরেক সহ হাতুড়ি, পেরেকের ভর অতি নগণ্য, তাহলে হাতুড়ি সহ পেরেকের ভর এই যে এম, কিন্তু এর মধ্যে পেরেকের ভর অতি নগণ্য, তাহলে আমরা এই হাতুড়ির ভরই নিলাম। আসলে নেওয়া উচিত এম প্লাস এম প্রাইম, কিন্তু ওই যে এম প্রাইম অতি নগণ্য, ঠিক আছে, এম প্রাইম অতি নগণ্য, এম এর মানটা এম প্রাইমের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। তো এই কারণে এই যে এম নিলাম। এবার আসো, কত বেগে গাঁথা শুরু করছে দেওয়ালের মধ্যে? ভি বেগে গাঁথা শুরু করছে। ওকে, ঠিক আছে, ভি বেগে গাঁথা শুরু করছে, দেওয়াল এবার বাধা দিবে। তাহলে দেওয়াল এবার বাধা দিবে, এই যে পেরেকটা দেওয়ালের মধ্যে গেঁথে যাচ্ছে, তাহলে বাধা দিবে কতটুকু গেঁথে যাচ্ছে? এক্স পরিমাণ গেঁথে যাচ্ছে। তাহলে দেওয়ালের বাধাদানকারী বল এফ, দেওয়ালের বাধাদানকারী বল এফ, এই যে এইটা হচ্ছে হাতুড়ি, ঠিক আছে, হাতুড়ি সহ পেরেকের ভর এম, নিচের দিকে ওজন এম জি, নিচের দিকে ওজন এম জি, এম জি, বুঝছো? এই এম কোন এম? এটা হাতুড়ির ভর। কেন? কারণ পেরেকের ভর যেহেতু নগণ্য, তাই ভাই পেরেক এমন কিছু না, বাদ দেন, বুঝলা? তাহলে এম জি নিচের দিকে, এক্স, এই যে এই বরাবর এক্স, সরণ এক্স। ভালো করে দেখো, এগুলো কিন্তু বোর্ড বইতে খুঁজে পাবা না, বোর্ড বইতে তো খুঁজে পাবা না, অনেক কনফিউশন, আজীবন টেনে নিয়ে বেড়াইতে হবে। সেই কনফিউশনগুলো আমি তোমার আজকেই দূর করে দিচ্ছি, ছোটবেলা থেকে, বাচ্চাবেলা থেকে দূর করে দিচ্ছি। ওকে, তাহলে এম জি নিচের দিকে, এটা সরণ এক্স, দেওয়ালের বাধাদানকারী বল এফ। তাহলে দেওয়ালের বাধাদানকারী বলের জন্য পেরেকের বেগ, হাতুড়ি সহ পেরেকের বেগ ভি ছিল, ভি কমবে 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 কমবে, একটা সময় গিয়ে 0 হবে, এবং 0 হয়েছে বলে তো থেমে গেছে, না হলে তো পেরেক আরো প্রবেশ করত। তাহলে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে ওই একই জিনিস, কৃত কাজ এফ এক্স কজ 180 ডিগ্রি, তারপরে ওজন দ্বারা কাজ এম জি নিচের দিকে, সরণ এক্স এইদিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। গতিশক্তির পরিবর্তন চিত্র দেখো, হাফ এম,
শেষ বেগ আদি বেগ 0 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কজ 180 মাইনাস এফ এক্স কজ 90 0 আর ওই পাশে মাইনাস হাফ এম ভি স্কোয়ার মাইনাস মাইনাস বাদ, তাহলে অতএব এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখো হলো কিনা, ডান, বোঝা গেছে। আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে ফেলছি। কাজ শক্তি উপপাদ্য দিয়ে সুন্দর করে আমরা ব্যাখ্যা করে ফেলছি, ঠিক আছে। এবার আসো সেম জিনিসটা যদি শক্তির সংরক্ষণশীলতা দিয়ে ব্যাখ্যা করতে চাইতাম, শক্তির সংরক্ষণশীলতা দিয়ে ব্যাখ্যা করতে চাইতাম, তাহলে তখন কি হইতো? শক্তির সংরক্ষণশীলতা দিয়ে যদি ব্যাখ্যা করতাম, দেখো এটা হচ্ছে দেওয়ালটা, দেওয়ালের মধ্যে পেরেকটা গাঁথা শুরু করবে, তাহলে হাতুড়ি সহ পেরেক, তার ভর এম, এবং হাতুড়ি সহ পেরেকের এই যে বেগ, যে বেগে গাঁথা শুরু করছে দেওয়ালের মধ্যে, সেই বেগটা ভি। আর তারপরে যখন গেঁথে গেছে, দেখো যখন গেঁথে গেছে তখন এক্স পরিমাণ গেঁথে গেছে, এক্স পরিমাণ গেঁথে গেছে, তো এক্স পরিমাণ গেঁথে যাওয়ার বিরুদ্ধে বল হয়েছে, বিরুদ্ধে বল দেওয়া হয়েছে, এই যে বল, বাধাদানকারী বল এফ, হাতুড়ি সহ পেরেকের ভর এম, তো এর মধ্যে পেরেকের ভর নাই বললেই চলে আর কি, কারণ হাতুড়ির ভর অনেক বেশি। ওকে, চিত্রটা আঁকলাম, এবার ভালো করে বুঝবা। এটা এ বিন্দু পেরেকের, এটা হচ্ছে এ বিন্দু যখন কেবল গাঁথা শুরু করছে, দেন এটা হচ্ছে বি অবস্থান, অর্থাৎ এক্স পরিমাণ গেঁথে যাওয়ার পরে এ অবস্থান, বি অবস্থান, এ বেগে গাঁথা শুরু করছে, সরি এ অবস্থানে গাঁথা শুরু করছে, আর বি অবস্থানে এক্স পরিমাণ গেঁথে গেছে, গেঁথে বেগ শূন্য হয়ে গেছে, গেঁথে বেগ কত হয়ে গেছে? বেগ শূন্য হয়ে গেছে, গেঁথে যাওয়ার পরে বেগ শূন্য হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে এবার শক্তির সংরক্ষণশীলতা খাটাবো। শক্তির সংরক্ষণশীলতা কি বলছিলাম মনে পড়ে? শক্তির সংরক্ষণশীলতা ছিল এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল হওয়ার কথা এনার্জি অফ বি পয়েন্ট, যদি পথের মাঝখানে কেউ শক্তি দেয় বা নেয় নাই। যদি শক্তি দেওয়া না হয় তাহলে ই এ ই বি সমান হবে, কিন্তু পথের মাঝখানে কেউ শক্তি দিতে পারে, নিতে পারে, সেটা প্লাস মাইনাস করবো আমরা। আসো এ বিন্দুতে শক্তি, আসো তাকো এ বিন্দুতে, বলো হাতুড়ি সহ পেরেকের শক্তি আছে কিনা? আরে আছে তো, গতিশক্তি আছে তো, বেগ ভি, তাহলে হাফ হাতুড়ি সহ পেরেকের ভর এম, বেগ ভি স্কোয়ার। বিভব শক্তি, বিভব শক্তি আছে, বিভব শক্তি নিলে নিতে পারো, না নিলে নেই। তুমি যদি চিন্তা করো যে ভাই এটা হচ্ছে তল, প্রসঙ্গ তল হচ্ছে এটা, তাহলে প্রসঙ্গ তলের থেকে হাতুড়ি সহ পেরেকের উচ্চতা নেই, জিরো, তাহলে বিভব শক্তি জিরো, ঠিক আছে। বি বিন্দুতে আসো এবার, বি বিন্দুতে, বি বিন্দুতে বেগ কত? হাতুড়ি সহ পেরেকের ভর এম, বেগ শূন্য, তাহলে গতিশক্তি নাই, হাফ এম ভি স্কোয়ার নাই, জিরো। এম জি এইচ নাই তো রে ভাই, এটা তো প্রসঙ্গ তল, এই তলের সাপেক্ষে হাতুড়ির উচ্চতা কত আছে? নাই, তাহলে এম জি এইচ নাই, তাহলে এম জি এইচ নাই, ওটাও জিরো। বুঝছো? কেউ যদি চিন্তা করো ভাই আমি এখানে তল চিন্তা করব, এটারে তল চিন্তা করে বিভব শক্তি নিব, নাও এম জি এইচ, নাও এম জি এইচ, একই তো কথা। তাহলে এই পাশে এম জি এইচ যোগ করতে হবে, ওই পাশে এম জি এইচ যোগ করতে হবে, এম জি এইচ কাটাকাটি হয়ে যাবে, তাই না? তাহলে নেওয়া না হলেও সমান কথা, দরকারই নেই নেওয়ার। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, এ বিন্দুতে, এই বিন্দুতে যখন দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে তখন তার গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, দেওয়ালের মধ্যে গেঁথে যাওয়ার পরে শক্তি আর নাই, দেখো নাই, জিরো হয়ে গেছে। চিন্তা করো, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ওই পাশে জিরো, এটা কি হইতে পারে? না তো। তাহলে গতিশক্তি গেল কোথায়? খাইলো কে? গতিশক্তি খাইলো কে? তার মানে পথের মাঝখানে কেউ আছে, যখন পেরেকটা দেওয়ালের মধ্যে গেঁথে যাচ্ছে তখন কেউ আছে, হ্যাঁ আছে, কে? দেওয়ালের বাধাদানকারী বল আছে, তাহলে দেওয়ালের বাধাদানকারী বল এফ, সে বাধা দিছে, তাহলে বাধা দিয়ে সে যে কাজটা করছে, এফ এক্স কজ 180 ডিগ্রি, এফ এক্স কজ 180 ডিগ্রি। আমরা কি করব? কি শিখাইছিলাম তোমাকে?
যে পথের মাঝখানে যে বলটা থাকুক সেই বল দ্বারা কৃত কাজ আমরা যোগ করে দিব। অনেক কথা ভাই এখানে তো যোগ হওয়ার দরকার নাই, দেখেন এখানে হাফ এম বি স্কোয়ার শক্তি ছিল, এখানে শক্তি 0 হয়ে গেছে, তাহলে তো বিয়োগ হবে। বিয়োগ আমার করা লাগবে না, সূত্র অটোমেটিক্যালি বিয়োগ করে দিবে। এবং দেখো তাই করে দিচ্ছে cos 180। তুমি মাইনাস দিয়ে যদি আবার cos 180 লিখো তাহলে তো ভাই হিতে বিপরীত হয়ে গেল। তাহলে এখানে দাঁড়ালো হাফ এম ভি স্কোয়ার আর এটা মাইনাস এফ এক্স ইকুয়াল টু এপাশে 0। তাহলে সুন্দর করে সাজায় লিখো, দেখো এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। বলো বুঝছো কিনা? তাহলে যেভাবে হিসাব করো না কেন এই সূত্রটা চলে আসছে। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? এবার আসো একেবারে কমন সেন্স। একটা দেওয়াল চিন্তা করো, আমার হাতের দিকে তাকাও, একটা দেওয়াল, এই যে আমার হাতটা হাতুড়ি আর এই কলমটা পেরেক, হাতুড়ি সহ পেরেক এই যে এভাবে আছে। ঠিক আছে, মনে করো চিন্তা করো এমন একটা হাতুড়ি যে হাতুড়ির সাথে পেরেকটা ঝালাই করে লাগানো। ওই যে অ্যাথলেটদের হাতুড়ি, যারা অ্যাথলেট, যারা এরকম পাহাড়ে ওঠে না, এরকম ভাবে বাড়ি দিয়ে দিয়ে এভাবে বাড়ি দিয়ে হাতুড়িটাকে গেঁথে নেয়, দিয়ে এই হাতটা ধরে হাতুড়িটাকে উঠে আবার উপরে বাড়ি দেয়, দিয়ে এভাবে বেয়ে বেয়ে উপরে ওঠে। অ্যাথলেটদের হাতুড়ি দেখবা, অ্যাথলেট যারা যারা পাহাড় চড়ে উপরে ওঠে তাদের হাতুড়ির সহ এরকম একটা অংশ, ধারালো সুচালো অংশ ঝালাই করে লাগানো থাকে। তো সেরকম মনে করো যে এই যে আমার হাত হচ্ছে হাতুড়ি, তার সাথে ঝালাই করে পেরেক লাগানো আছে। তাহলে হাতুড়ি সহ পেরেক দিলাম, দুম করে আঘাত করলাম। ঠিক আছে, এরকম দুম করে আঘাত করলাম। তাহলে দুম করে যে আঘাত করলাম, তাহলে একটা গতিশক্তি দিয়ে আঘাত করলাম। সেই গতিশক্তি গেল কোথায়? গতিশক্তি গেল হচ্ছে ওই যে দেওয়ালের মধ্যে পেরেকটা যে প্রবেশ করছে। তাহলে পেরেকটা প্রবেশ করলে দেওয়ালের বাধা অতিক্রম করতে তার একটা শক্তি খরচ হয়েছে না? তাহলে ওই গতিশক্তিটাই দেওয়ালের বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে খরচ হয়ে গেছে। এফ এক্স ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, সেটা খরচ হয়ে গেছে দেওয়ালের বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে। বোঝা গেছে? বোঝা গেছে? ডান, হয়ে গেল। এইবার আসো, তুমি একটা যদি ভালো করে বোঝো তাহলে বাকিগুলো এবার নিজেই পারবা। আসো তাহলে টাইপ 2। টাইপ 2, তাহলে টাইপ 2 হচ্ছে এবার দেওয়াল বা তল যখন অনুভূমিক, 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 এই যে দেওয়াল বা তল এই, ওকে। এবার এই তলে আমরা একটা পেরেক গেঁথে ফেলতে চাই। তাহলে পেরেকটাকে রাখি আগে, অনুভূমিক তল উপরে আঁকি, অনুভূমিক তল, এই যে পেরেকটাকে রাখলাম। ঠিক আছে, তাহলে পেরেকের ভর আপাতত আমরা নগণ্যই চিন্তা করি। পেরেকের ভর থাকলে কি হবে আমি সেটা টাইপ 1 দেখাইছি, তো বারবার অত বড় হিসাব করতে চাচ্ছি না, আমরা বোর্ড বইয়ের হিসাবটাই দেখাইতে চাচ্ছি। তাহলে পেরেকের ভর ধরো অতি নগণ্য। ঠিক আছে, তাহলে পেরেকের ভর অতি নগণ্য, হাতুড়ির ভর আছে। তাহলে হাতুড়ি গিয়ে যখন পেরেকের মাথায় আঘাত করলো, এই যে আঘাত করার মুহূর্তে কেবল আঘাত করছে, তাহলে হাতুড়ি সহ পেরেক মিলিত ভর এম। ঠিক আছে ভাই, এটা তো হাতুড়ির ভর, হ্যাঁ আসলে মিলিত ভর, কিন্তু পেরেকের ভর অতি নগণ্য বলে হাতুড়ি পেরেকরা দামই দিচ্ছে না, তো এই কারণে টোটাল ভর আসলে হাতুড়ির ভরই হচ্ছে। এবার হাতুড়ি সহ পেরেকটা দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে, দেওয়ালের মধ্যে গেঁথে যাওয়া শুরু করছে ভি বেগে। এবার দেওয়াল কি চায় যে পেরেকটা দেওয়ালের মধ্যে গেঁথে যাক? না। তাহলে দেওয়াল কি করবে? বাধা বল দিবে, বাধা দানকারী বল দিবে। তাহলে এই যে পেরেকটা দেওয়ালের মধ্যে গেঁথে গেল, ওকে। তাহলে দেওয়ালের মধ্যে পেরেকটা এক্স পরিমাণ গেঁথে গেল, বাধা বল উপরের দিকে এফ। এই বাধা বলের কারণে বেগ কমবে কমবে কমবে, বেগ কমতে 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 0, তখন পেরেকটা গেঁথে গেছে এক্স পরিমাণ, ধরো গেঁথে গেছে এক্স পরিমাণ। ঠিক আছে, হাতুড়ি সহ পেরেকের টোটাল ভর এম। বলো বুঝছো কিনা? এবার এবার আমরা কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে দেখাবো। তুমি শক্তি সংরক্ষণশীলতা দেখাইতে পারো, আমার কোনো আপত্তি নেই। তাহলে কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডেল ই কে। ঠিক আছে, কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য। আসো, সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডেল ই কে। তাহলে সামেশন অফ ওয়ার্ক, কয়টা বল দ্বারা কাজ? একটা হচ্ছে দেওয়ালের বাধাদানকারী বল, আর একটা আর কোনো বল আছে? হ্যাঁ,
আরেকটা বল আছে তো, হাতুড়ি সহ পেরেকের ওজন, হাতুড়ি সহ পেরেকের ওজন নিচের দিকে, হাতুড়ি সহ পেরেকের যে ওজন নিচের দিকে সেটা mg, সেটা নিচের দিকে mg, এই যে mg। আরেকটা বল আছে তো mg, বলো বুঝলা কিনা v0। তাহলে একটা ওজন বল mg আর একটা দেওয়ালের বাধাদানকারী বল। এবার কি তো কাজ, সবাই একটু বোর্ডে থাকো। f সরণ x, f কোন দিকে উপরের দিকে, সরণ x কোন দিকে নিচের দিকে, তাহলে বিপরীত cos 180। বাধাদানকারী বল দ্বারা কি তো কাজ সবসময় cos 180 ডিগ্রির জন্যই হয়, মাইনাস কাজই হয়। কেন? কারণ ভাই দেওয়ালের মধ্যে যেদিকে পেরেক গেঁথে যাবে বাধা বল তার বিপরীতে, সহজ হিসাব। তাহলে সবসময় fx cos 180 হবে, দেখো তুমি সামনে। কিন্তু ভাই ওজন দ্বারা কাজ সবসময় না জিরো হবে না, ওজনের ক্ষেত্রে সবসময় cos 90 হবে না। গত আগের টাইপে cos 90 হয়েছিল। এবার mg x, mg নিচের দিকে x ও নিচের দিকে, তাহলে mg x cos, দুইটাই একই দিকে, mg x তাহলে কোন দিকে, নিচের দিকে, cos 0 ডিগ্রি। এবার গতিশক্তির পরিবর্তন হাফ m, শেষ বেগ 0 স্কয়ার, আদি বেগ v স্কয়ার, বুঝছো? শেষ বেগ 0, আদি বেগ v। তাহলে এবার হিসাবটা করো, মাইনাস fx প্লাস mgx। এবার কিন্তু এটা 0 হলো না, দেখো এবার কিন্তু mgx আছে, আর ওই পাশে হইলো মাইনাস হাফ mv স্কয়ার। ওকে, আচ্ছা। এবার চাইলে আমরা একটু সুন্দর করে সাজায় লিখতে পারি, যেমন fx ওই পাশে নিয়ে গেলাম আর হাফ mv স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে fx ইকুয়াল টু fx ওই পাশে, হাফ mv স্কয়ার এই পাশে, হাফ mv স্কয়ার। দেখো আগে এইটুকু ছিল, fx ইকুয়াল টু হাফ mv স্কয়ার, fxটাকে ওই পাশে নিলাম, হাফ mv স্কয়ারটাকে এই পাশে, দেন প্লাস mgx। তাহলে এবার ফরম্যাটটা দেখো, এবার সূত্রের ফরম্যাটটা হইলো এরকম, fx ইকুয়াল টু হাফ mv স্কয়ার প্লাস mgx। তোমাকে হাতুড়ি পেরেকের কনসেপ্টের কিন্তু বস বানাই দিচ্ছি, ভালো করে জিনিসগুলো দেখো, যে কোনো সিচুয়েশন তুমি সলভ করতে পারবা। এবার যদি এটাকে আমি বলতাম, এটা তুমি একটু শক্তির সংরক্ষণশীলতা দিয়ে আমার ব্যাখ্যা করে দাও তো। এবার শক্তির সংরক্ষণশীলতা দিয়ে এটা একটু বুঝাই দাও তো। শক্তির সংরক্ষণশীলতা কোনো ব্যাপার না, শক্তির সংরক্ষণশীলতা দিয়েও বোঝানো যাবে, কোনো সমস্যা নেই। আসো কেমনে বুঝাবা, দেখো এটা হচ্ছে তল, এটা হচ্ছে পেরেকটা আছে তলে, এটা হচ্ছে হাতুড়ি, হাতুড়ি সহ পেরেকের ভর m, v বেগে গাঁথা শুরু করছে। এবার দেওয়ালের মধ্যে গেঁথে গেল, দেওয়ালের মধ্যে x পরিমাণ গেঁথে গেল, x পরিমাণ গেঁথে গেছে, x দেওয়ালের বাধাদানকারী বল f, হাতুড়ি সহ পেরেকের ভর m, কিন্তু এবার বেগ হয়ে গেছে 0। এবার আসো শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে? এবার কিভাবে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতিটা খাটাবো, দেখো শক্তির সংরক্ষণশীলতা হচ্ছে এটা আদি অবস্থান, এটা শেষ অবস্থান, আদি অবস্থান শেষ অবস্থান, বুঝলা? এবার সবাই একটু বোর্ডে দেখো, আদি অবস্থান এটা আর শেষ অবস্থান এটা। এবার সবাই একটু বোর্ডে দেখো, দেখো আমরা একটা বুলেট ধরো দেওয়ালের মধ্যে গেঁথে যাবে। তো একটা বুলেট যখন দেওয়ালের মধ্যে গেঁথে যাবে, একটু চিন্তা করে দেখো তো, মনে করো এটা হচ্ছে তল, ঠিক আছে? একটা বুলেট দেওয়ালের মধ্যে গেঁথে যাবে, এটা হচ্ছে দেওয়ালটা, দেওয়ালটা যখন বুলেটটা এখানে, যখন বুলেটটা এখানে, ঠিক আছে, তখন বলো তো এই তলের সাপেক্ষে বুলেটের বিভব শক্তি কত? 0। কিন্তু যখন বুলেটটা এখানে চলে গেছে না, বুলেটটা দেখো কতটুকু গেঁথে গেছে দেওয়ালের মধ্যে, কতটুকু গেঁথে গেছে, এতটুকু গেঁথে গেছে, x পরিমাণ গেঁথে গেছে। তাহলে যখন x পরিমাণ গেঁথে গেছে, বলো তো এই তলের সাপেক্ষে তার বিভব শক্তি কত? এই তলের সাপেক্ষে তার বিভব শক্তি মাইনাস mgx, ঠিক আছে, বা মাইনাস mgx। হ্যাঁ, কেমনে? ইয়েস, এই তলের সাপেক্ষে তার বিভব শক্তি মাইনাস mgx, কারণ এই তলের নিচে গেঁথে গেছে x পরিমাণ, এই তলের নিচে। দেখো এটা যদি তল হয়, কোনো বস্তু যদি এখানে থাকে তলের উপরে, তাহলে বিভব শক্তি প্লাস mgh, এইচ উপরে, তলের উপরে প্লাস mgh। কিন্তু এই তলের সাপেক্ষে যখন বস্তু এখানে, তখন তার বিভব শক্তি মাইনাস mgh। এই তলের রেসপেক্টে উপরের দিকে যদি প্লাস হয়, নিচের দিকে হচ্ছে মাইনাস। বোঝা গেল কথাটা? যে এটা হচ্ছে তল, আমি কলমটাকে এখানে রাখছি, তাহলে বিভব শক্তি এই তলের সাপেক্ষে উপরের দিকে প্লাস mgh,
যদি এই তলের সাপেক্ষে নিচের দিকে হইতো তাহলে হইতো মাইনাস এমজি এক্স। তাহলে এটা ভালো করে মাথার মধ্যে ঢুকাও, তাই তো? বিভব শক্তি কোনো প্রসঙ্গ তলের উপর নির্ভর করে, তাহলে তলের উপরে যদি হয় তাহলে প্লাস এমজি এইচ, আর ওই তলের যদি নিচে হয় তাহলে তখন মাইনাস এমজি এইচ হবে। ঠিক আছে, এটা আগে ভালো করে মাথার মধ্যে ঢুকাও, এটা ভালো করে মাথার মধ্যে ঢুকাইতে পারলে কাজ শেষ। ওকে, তাহলে এবার আসো আমরা হিসাব নিকাশটা করব। তো হিসাব নিকাশটা কোন তলের সাপেক্ষে ধরো আমরা করব? ঠিক আছে, হিসাব নিকাশটা আমরা ধরো কোন তলের সাপেক্ষে করব? ধরো এই তলের সাপেক্ষে বিভব শক্তি যখন হিসাব করব, ধরো এই তলের সাপেক্ষে, এই যে এই তলের সাপেক্ষে, তাহলে এই তলের সাপেক্ষে পেরেকের এই যে এই প্রান্তটা দেখো, পেরেকটাকে একটা ছোট্ট বিন্দু বস্তু চিন্তা করবা, তাহলে হিসাব করতে সুবিধা হবে। পেরেকটা এখনো গাঁথে নাই, পেরেকটা তলের উপরে আছে, পেরেকটাকে একটা বিন্দু বস্তু চিন্তা করবা। দেখো আমি তোমাদের বুঝাই যে হিসাবটা সুবিধা হবে তোমার জন্য। এটা হচ্ছে তল, তাহলে পেরেকটাকে এরকম একটা বিন্দু বস্তু চিন্তা করো, একটা বুলেটের মতো চিন্তা করো। এই যে হাতুড়ি সহ পেরেক একটা মিলিত বস্তু চিন্তা করবা, একটা বিন্দু বস্তু চিন্তা করবা, হাতুড়ি সহ পেরেক জাস্ট তলের উপরে আছে, আর তারপরে তলের ভিতরে গেঁথে গেছে, তলের ভিতরে এই যে এতটুকু গেঁথে গেছে, ধরো এতটুকু গেঁথে গেছে, এই যে এইটুকু হচ্ছে এক্স পরিমাণ গেঁথে গেছে তলের ভিতরে। ঠিক আছে, এই যে তলের ভিতরে এক্স পরিমাণ গেঁথে গেছে, এভাবে হিসাব করবা সুবিধা হবে। ঠিক আছে, অনেকে বলতে পারে যে এইখানে ঝামেলাটা এখানে হয়, ভাই গেঁথে গেছে তো পেরেক, আপনি বলতেছেন হাতুড়ি সহ পেরেক গেঁথে গেছে। ভাই দেখো, হাতুড়ি আর পেরেক একসাথে মিলিত হয়ে আছে না, একসাথে মিলিত হয়ে আছে না, তাহলে গেঁথে যাওয়া মানে হাতুড়ি সহ পেরেকই গেঁথে যাওয়া, কিন্তু হাতুড়িটা বাইরে আছে, পেরেকের অংশটা গেঁথে গেছে, পেরেকের অংশটা গেঁথে গেছে। তাহলে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে আগে তো গেঁথে যায় নাই, তার মানে উপরে আছে, তারপরে গেঁথে গেছে, তার মানে এক্স পরিমাণ ঢুকে গেছে। সহজ কথা, একটা বুলেট দেওয়ালের মধ্যে গেঁথে যায় নাই, বুলেটটা দেওয়ালের মধ্যে গেঁথে গেছে। ঠিক আছে, এবার আমরা এই তলের সাপেক্ষে হিসাব করতে চাই, তাহলে যখন দেখো গেঁথে যাওয়া শুরু করছে, ঠিক আছে, এই বিন্দুটা কি, এই বিন্দুটা কি, বিন্দুটা হচ্ছে হাতুড়ি সহ পেরেক, মানে পুরো হাতুড়ি এবং পেরেকটাকে একটা একটা মনে করো যে মানে জাদু করে, হ্যাঁ, ছুমন্তর ছু দিয়ে একটা বিন্দুতে নিয়ে আসছি হাতুড়ি সহ পেরেকের ভর, সেটা হচ্ছে এম। কত বেগে গেঁথে যাচ্ছে, কত বেগে ঢোকার চেষ্টা করতেছে, ভি বেগে ঢোকার চেষ্টা করতেছে। ঠিক আছে, তারপরে বেগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, হাতুড়ি সহ পেরেকের ভর কত, ভর হচ্ছে এম, বেগ কত হয়ে গেছে, 0। তাহলে এবার একটু তাকাও, শক্তির সংরক্ষণশীলতা, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। একটু উপরে উঠি, দেখো এবার সবাই এবার বোর্ডে দেখো, তারপরে প্লাস মাইনাস শক্তি। তাহলে আসো, যখন গাঁথা শুরু করছে এই তলের সাপেক্ষে আমরা চিন্তা করবো, এটা আমার প্রসঙ্গ তল, তাহলে এই তলের সাপেক্ষে যদি আমি চিন্তা করি তাহলে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি, বিভব শক্তি এই তলের সাপেক্ষে নেই। ভালো করে বোঝো, বিভব শক্তি এই তলের সাপেক্ষে নেই, বিভব শক্তি এই তলের সাপেক্ষে নেই, কারণ এই তলের সাপেক্ষে তার উচ্চতা 0, গেঁথে যায় নাই। ঠিক আছে, গেঁথে যায় নাই, তাহলে এই তলের সাপেক্ষে গেঁথে যায় নাই, 0। এবার আসো বি বিন্দু, যখন এই পয়েন্টে আসছে এটা হচ্ছে বি বিন্দু, তাহলে বি বিন্দুতে যখন গেছে তখন বেগ 0, তাহলে হাফ এম ভি স্কোয়ার 0 হয়ে গেছে, হাফ এম ভি স্কোয়ার 0 হয়ে গেছে, কিন্তু এক্স পরিমাণ গেঁথে গেছে, তাহলে এই তলের সাপেক্ষে নিচে চলে গেছে, এই তলের সাপেক্ষে নিচে চলে গেছে, বলো বিভব শক্তি বলো, মাইনাস এম জি এক্স। বুঝছো আমার কথা? আবার দেখো বেগ কত, ভি, তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এই তলের সাপেক্ষে গেঁথে তো যায় নাই, তাহলে এই তলের ঠিক উপরে আছে, অর্থাৎ এই 0 উচ্চতায় আছে, তাহলে বিভব শক্তি 0। এবার বেগ হয়ে গেছে 0, তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার 0, কিন্তু এই তলের সাপেক্ষে এক্স পরিমাণ ভিতরে ঢুকে গেছে, এক্স পরিমাণ ভিতরে ঢুকে গেছে, ভিতরে চলে গেছে, এক্স পরিমাণ ভিতরে চলে গেছে বলে বিভব শক্তি মাইনাস এম জি এক্স। ওকে, ডান। এবার আসো প্লাস মাইনাস শক্তি নিছি না, তাহলে বলো এখান থেকে এখানে যে গেঁথে গেল পথের মাঝখানে কেউ ছিল কিনা, হ্যাঁ ছিল তো, পথের মাঝখানে তো বাধাদানকারী বল ছিল, এই কারণে তো বেগ 0 হয়ে গেছে। তাহলে সেই বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ এফ এক্স কজ 180, এটা যোগ করে দেব। তাহলে কি দাঁড়াইলো দেখি তো ভাই, এখানে দাঁড়াইলো হাফ এম ভি স্কোয়ার, আচ্ছা, এখানে দাঁড়াইলো মাইনাস এফ এক্স, আচ্ছা, আর ওই পাশে দাঁড়াইলো মাইনাস এম জি এক্স। ওকে, তাহলে অতএব এফ এক্সটাকে ওই পাশে নিই, আর হাফ এম ভি স্কোয়ার এই পাশে থাকুক, প্লাস এম জি এক্স। ও দেখো তো, ঘুরে ফিরে তো সেই একই জিনিসই পাইলাম। ঠিক আছে, ঘুরে ফিরে তো একই জিনিস পাইলাম। প্রসঙ্গ তলের সাপেক্ষে উচ্চতা বুঝতে সমস্যা হয়, এই কারণে আমরা কি করছি, ছু মন্তর ছু হাতুড়ি সহ পেরেক হয়ে যায় একটা বিন্দু হয়ে গেছে। আলোচনার সুবিধার জন্য এটা আমরা বুঝে নিছি।
বুঝতে পারছো কি বললাম? আবার বলো, ছু মন্তর ছু, হাতুড়ি সহ পেরেক হয়ে যায় একটা বিন্দু বস্তু, ছোট একটা বুলেট, ধরো একটা বুলেট এম। ঠিক আছে, এই কাজটা আমরা করছি হিসাবের সুবিধার জন্য। ওকে, এবার আসো, তাহলে টাইপ 2 গেল, এবার টাইপ 3। টাইপ 3, টাইপ 3 হচ্ছে দেওয়াল যখন ছাদ, বুঝলা? দেওয়াল যখন ছাদ, অর্থাৎ ছাদে আমরা পেরেক পুঁততে চাই। ঠিক আছে, ছাদে পেরেক পুঁততে চাই। ওকে, ঠিক আছে, চলো ছাদে পেরেক পুঁতবো। এই যে এবার ছাদ, এবার আর দুইটা মেথড দেখাবো না, এবার শুধুমাত্র কৃতকাজ গতিশক্তির পরিবর্তন, কাজ শক্তি উপপাদ্য দেখাবো। তাহলে এই হচ্ছে পেরেক, পেরেক দিলাম, হাতুড়ি দিয়ে পেরেকের মাথায় দিছি একটা বাড়ি, ধুম করে। হাতুড়ি সহ পেরেকের ভর এম, হাতুড়ি সহ পেরেকটা ভি বেগে গাঁথা শুরু করছে। এবার দেওয়ালের মধ্যে এক্স পরিমাণ গেঁথে গেল, এক্স পরিমাণ গেঁথে, এই যে এক্স পরিমাণ। দেওয়াল চাই গেঁথে যাক, না দেওয়াল তো বাধা দিবে রে ভাই, বাধা দিলে বেগ কমবে, বেগ হয়ে যাবে 0। ওকে, হাতুড়ি সহ পেরেকের ভর এম, হাতুড়ি সহ পেরেকের বেগ ভি হয়ে গেছে 0, ওজন এমজি, এমজি নিচের দিকে, হাতুড়ি সহ পেরেকের ওজন এমজি নিচের দিকে। তাহলে কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য, কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আসো, কৃতকাজ এফ এক্স কজ 180 ডিগ্রি, এমজি নিচের দিকে, এক্স উপরের দিকে, কজ 180 ডিগ্রি। হ্যাঁ, এমজি এক্স কজ 180 ডিগ্রি। গতিশক্তির পরিবর্তন হাফ এম 0 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে মাইনাস এফ এক্স মাইনাস এমজি এক্স ইকুয়াল টু মাইনাস হাফ এম ভি স্কোয়ার। বুঝলা? তাহলে অতএব এফ এক্স ওই পাশে চলে গেল, হাফ এম ভি স্কোয়ার এই পাশে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি এক্স। বুঝতে পারছো? এবার কি হলো, আগেরটা ছিল হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স, এবার প্লাসের জায়গা হইলো মাইনাস এম জি এক্স। বুঝছো? একটা মজার জিনিস দেখবা, মজার জিনিস হচ্ছে এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা না অলওয়েজ, দেন এম জি আর এক্স, দেখো ভালো করে বোঝো, এম জি এক্স কস থেটা। বুঝলা? যখন দেওয়াল উলম্ব দেওয়াল, তখন এক্স, এই যে এটা এক্স, ঠিক আছে, আর হাতুড়ি সহ পেরেকের ওজন নিচের দিকে এমজি, কোন 90 ডিগ্রি বসাও, 90 cos 90 0। যখন অনুভূমিক দেওয়াল, তখন এই যে এক্স নিচের দিকে আর হাতুড়ি সহ পেরেকের ওজন এমজিও নিচের দিকে। ওকে, cos 0 ডিগ্রি বসাও, cos 0 ডিগ্রি প্লাস এমজি এক্স। আর এখানে কি হয়েছে, এখানে হচ্ছে পেরেক উপরে গেঁথে যাবে এক্স পরিমাণ, আর হাতুড়ি সহ পেরেকের ওজন নিচের দিকে এমজি, এই যে, তাহলে এমজি নিচের দিকে এক্স উপরের দিকে, আরে cos 180 ডিগ্রি বসাও, cos 180 ডিগ্রি, দেখো মাইনাস এমজি এক্স। মজার ব্যাপার দেখছো? এইটুকু কমন, জাস্ট এমজি এক্স cos থেটা। তো মুখস্থ করা লাগবে না, এই সূত্র মুখস্থ করা লাগবে না। যখন দেখবো দেওয়াল উলম্ব দেওয়াল, তাহলে পেরেক এভাবে গেঁথে যাচ্ছে, ওজন নিচের দিকে, cos 90, আচ্ছা cos 90 0 বাদ, লেখা লাগবে না, এইটুকু বাদ। তারপরে যখন তক্তা নিচে ফেলে পেরেক এইভাবে, তখন পেরেক গেঁথে যাচ্ছে নিচের দিকে, এমজি ওজনও নিচের দিকে, এমজিও নিচের দিকে, এক্সও নিচের দিকে, cos 0 ডিগ্রি। আর যখন ছাদে পেরেক পুঁততে হবে, ছাদে এভাবে পেরেক পুঁততেছি, পেরেক গেঁথে যাচ্ছে উপরের দিকে, হাতুড়ির ওজন নিচের দিকে, এমজি cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মাইনাস। কাহিনীটা বুঝছো? কাহিনীটা বোঝা গেছে? তো এই হচ্ছে আলোচনা, বুঝছো? এই হচ্ছে আলোচনা। তো এইবার তোমার আমি একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে সব টাইপের বস, সব টাইপের বস টাইপ, ঠিক আছে, হেলানো তল, হেলানো তলে পেরেক পোতা।
পেরেক পোতা হেলানো তলে। এইবার তাকাও, এই যে একটা হেলানো তল, এই কোণটা থিটা। তুমি একটা পেরেক হেলানো তলে গাঁথা শুরু করছো, ঠিক আছে? আমরা একটা চিত্রই আঁকি। দেখো, এই যে পেরেকটা এক্স পরিমাণ গেঁথে গেছে, পেরেকটা দেওয়ালের মধ্যে এক্স পরিমাণ গেঁথে গেছে, এক্স পরিমাণ গেঁথে গেছে। হাতুড়ি সহ পেরেকের ভর যখন আঘাত করছে ওই মুহূর্তে ছিল হচ্ছে বেগ ভি। আঘাত করে এক্স পরিমাণ গেঁথে যাওয়ার পরে বেগ হয়ে গেছে 0। ওকে, বেগ হয়ে গেছে 0। দেওয়ালের বাধাদানকারী বল এফ। দেখো, মজার ব্যাপার হচ্ছে এইটুকু না, সেম কৃত কাজ গতিশক্তির পরিবর্তন ডেল ইকে। তাহলে কৃত কাজ এফ এক্স, মানে তল যেভাবেই থাকুক, উলম্ব দেওয়াল হোক, অনুভূমিক দেওয়াল হোক, ছাদ হোক, হেলানো তল হোক, এক্স যেদিকে বাধাদানকারী বল তার বিপরীতে, অর্থাৎ এফ এক্স কজ 180 ডিগ্রি অলওয়েজ। আর গতিশক্তির পরিবর্তন দেখো, হাফ এম, শেষ বেগ 0 হয়ে গেছে, গেঁথে গেছে, আর আদি বেগ ছিল ভি, এটা অলওয়েজ। এইটুকু নিয়ে কোনো আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে এমজি নিয়ে, ওজন নিয়ে। কাহিনী ওজন নিয়ে। ওজন এমজি, হাতুড়ি সহ পেরেকের ওজন এমজি ক্রিয়া করতেছে নিচের দিকে, এই যেটা হচ্ছে এমজি, ঠিক আছে? এই কোণটা যদি থেটা হয়, এই কোণটা যদি থেটা হয়, এই কোণটাও থেটা, এই কোণটাও থেটা, তাহলে এটা এমজি, এটা এক্স, এমজি এক্স। এবার দেখো, এই কোণ থেটা হলে এই কোণ থেটা, এটা তো জানো সবাই। এটা নিয়ে যদি কেউ এখন মনে করে ঝগড়া করতে চাও তাহলে কিন্তু মার দিব। এটা থেটা হলে এটা থেটা, বহুতবার এই জিনিস দেখাইছি, ঠিক আছে? এটা থেটা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা থেটা, এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থেটা, টোটালটা 90, তাহলে এটা থেটা হবে। ওকে, ডান। তাহলে এমজি এক্স মধ্যবর্তী কোণ দেখো থেটা, এমজি এক্স কস থেটা। ওকে, তাহলে সূত্র হচ্ছে এফ এক্স, এটা তো মাইনাস এফ এক্স, এখানে এটা মাইনাস এফ এক্স, আর এখানে মাইনাস হাফ এম ভি স্কোয়ার, এটা এমজি এক্স কস থেটা। অতএব এফ এক্স চলে গেল ওই পাশে, হাফ এম ভি স্কোয়ার চলে আসলো এই পাশে, প্লাস এমজি এক্স কস থেটা। এই হচ্ছে সূত্র, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। বলো, বুঝছো কিনা? এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এমজি এক্স কস থেটা। এবার এর মধ্যে সব টাইপ আছে। কেমনে সব টাইপ আছে? মেইন সূত্র হচ্ছে এটা। তাহলে টাইপ 1 নম্বর যেটা ছিল, এটা অলরেডি দেখাইছি। দেখো, এক্স আর হাতুড়ি সহ ওজন এমজি নিচের দিকে, এই যে এমজি নিচের দিকে, তাহলে থেটা 90, থেটা 90 বসাও, 1 নম্বরের সূত্রটা চলে আসবে। টাইপ 2, এই যে এক্স আর হাতুড়ি সহ পেরেকের ওজন এমজি, থেটা 0 ডিগ্রি বসাও, 0 ডিগ্রি কস 0 প্লাস। এবার 3 নম্বর যেটা ছিল, পেরেক গেঁথে যাচ্ছে ছাদে, আর হাতুড়ি সহ পেরেকের ওজন এমজি নিচের দিকে, তাহলে থেটা 180 বসাও। তাহলে মেইন সূত্র এটা। এবার যাই হোক, জাস্ট খালি থেটাটা বুঝে বসাইলেই হবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার? এবার তোমার একটা জিনিস দেখাই, বলো তো কোন ক্ষেত্রে পেরেক পোতা সহজ? 1 2 3 এই তিনটার মধ্যে বলো, 1 2 3 এই তিনটার মধ্যে বলো কোন ক্ষেত্রে পেরেক পোতা সহজ? বলো। দেখো, কোন ক্ষেত্রে পেরেক পোতা সহজ? একটাই দেওয়াল, কিন্তু দেওয়ালটাকে ভিন্ন ভিন্ন ভাবে রাখা আছে। একটাই তক্তা, তক্তাটাকে প্রথমে উলম্বভাবে রাখা আছে, ঠিক আছে? উলম্বভাবে রাখা আছে। এই উলম্বভাবে দেওয়ালের মধ্যে এক্স পরিমাণটা পেরেক গেঁথে যাবে। একই দেওয়াল, কিন্তু দেওয়ালের বাধাদানকারী বল এফ, দেওয়ালের বাধাদানকারী বল এফ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আর 3 নম্বর হচ্ছে, তাহলে এখানে
এটা এক্স, আর বাধাদানকারী বল এফ। এক্স আর বাধাদানকারী বল এফ। ওকে, এবার সবাই একটু বোর্ডে থাকো। কোন ক্ষেত্রে পেরেকপোতা সহজ তুমি বলো? যে ভাই এই ক্ষেত্রে পেরেকপোতা অনেক সহজ। এভাবে ধরেন হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিলে পেরেক একেবারে গেঁথে যাবে। এই ক্ষেত্রে একটু কঠিন, সবচেয়ে কঠিন হচ্ছে এভাবে পেরেকপোতা। ভাই বিশাল কঠিন ভাই এভাবে পেরেকপোতা। এই কঠিন আর সহজ ব্যাপারটা এবার আমি তোমারে বুঝাই। তুমি আগে আমার একটু বলো তো, দেওয়ালগুলো একই দেওয়াল এবং পেরেকও গেঁথে যাবে একই পরিমাণ, তাহলে একই দেওয়াল একই পেরেক, ভালো করে বুঝবা কথাটা। তিন ক্ষেত্রে একই দেওয়াল একই পেরেক একই পরিমাণ গেঁথে যাইতে হবে, একই পরিমাণ গাঁথবে, একই পরিমাণ গেঁথে যাবে, অর্থাৎ এক্স সেম থাকবে, অর্থাৎ এক্স সেম, একই দেওয়াল অর্থাৎ এফ সেম। তাহলে এবার তুমি বলো কোন দেওয়ালে পেরেক পুঁততে, মানে কোন ক্ষেত্রে, দেওয়াল তো একই দেওয়াল একই পেরেক কিন্তু দেওয়াল তিনবার তিনভাবে আছে, কোন ক্ষেত্রে দেওয়ালের মধ্যে পেরেকটা গেঁথে যাইতে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজটা বেশি হবে সেটা আমারে বলো আগে। বলো, বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ সেটা ভাই সব ক্ষেত্রে সেম হবে। দেখেন এফ হচ্ছে বল, একই দেওয়াল একই বল একই বল, একই পরিমাণ গাঁথবে একই পরিমাণ গেঁথে যাবে, একই পরিমাণ গেঁথে যাবে, একই পেরেক একই দেওয়াল, তাহলে এক্স সেম এফ সেম। তাহলে দেওয়ালের মধ্যে বাধাদানকারী পেরেকটা গেঁথে যাইতে যে বাধাদানকারী বল দ্বারা কাজ হবে সেটা অলওয়েজ তিন ক্ষেত্রে সেম। তাহলে ভাই তিন ক্ষেত্রে সেম হলে তো তিন ক্ষেত্রে একই রকম হওয়ার কথা, কিন্তু একটা যে কঠিন একটা যে সহজ হয় একটা যে মিডিয়াম হয় না। বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ তিন ক্ষেত্রে তিন রকম হতে হবে। অর্থাৎ তুমি সহজ কথা, দেওয়ালের মধ্যে পেরেকটাকে গাঁথতে চাও, তাহলে গাঁথতে চাইলে দেওয়ালের মধ্যে পেরেকটাকে গাঁথতে চাইলে আমাদের এই বাধাদানকারী বল দ্বারা কৃত কাজটাকে অতিক্রম করতে হবে। দেওয়ালের মধ্যে পেরেকটাকে গাঁথতে চাইলে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ 10 জুল লাগবে, 10 জুল লাগবে, 10 জুল লাগবে। এই ক্ষেত্রে এই 10 জুলকে লাগাচ্ছি, 10 জুল দিতে হবে দেওয়ালের মধ্যে। ধরো আমি বললাম এই দেওয়ালের মধ্যে পেরেকটাকে গাঁথবা, পেরেকটাকে গাঁথতে গেলে 10 জুল শক্তি লাগবে, তো শক্তিটা তখন দিতে হবে না, শক্তিটা তুমি দিবা। তাহলে এখান থেকে যখন দিবা তখন সূত্র কি ছিল? হাফ এম ভি স্কোয়ার। যখন এখানে ছিল তখন কি ছিল? হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। আর এখানে কি ছিল? হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি এক্স। এবার একটু আসো তাকো, এই যে দেওয়াল, আমি দেওয়ালকে বললাম এই দেওয়াল, তোমার দেওয়ালের মধ্যে এক্স পরিমাণ পেরেকটাকে আমি গেঁথে ফেলতে চাই। তুমি তো বাধাদানকারী বল দিবা, কত দিবা? এফ দিবা। তো বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে আমার তো শক্তি খরচটা করতে হবে, তাহলে কতটুকু? 10 জুল। এটা আমি কিভাবে করব? এই কারণে আমি হাতুড়ি নিয়ে আসবো, হাতুড়ি নিয়ে দুম করে এভাবে দুম করে পেরেকের মাথায় আঘাত করব। অর্থাৎ একটা ভি বেগ নিয়ে আঘাত করব, হাতুড়ি সহ পেরেকের ভর হবে এম। তাহলে দিয়ে এই গতিশক্তিটাই, আমি এই যে গতিশক্তি দিয়ে দুম করে আঘাত করলাম, এই গতিশক্তিটাই দেওয়ালের বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ হয়ে, অর্থাৎ দেওয়ালের বাধাদানকারী বলকে মোকাবেলা করতে গেলে এই গতিশক্তিটা আমার খরচ হয়ে গেছে। বুঝছো? আমি সকালবেলা খাওয়া দাওয়া করে গতিশক্তি গেইন করে এসে এইভাবে হাতুড়ি ধরে পেরেকের মাথায় দুম করে বাড়ি দিছি, দিয়ে গেঁথে ফেলছি। কথা কি বুঝছো? তাহলে এই যে হাফ এম ভি স্কোয়ার এটা আমার দেওয়া লাগছে, তাহলে এই আমি দিলাম 9, তাহলে কি আমি দেওয়ালের মধ্যে পেরেকটাকে গাঁথতে পারবো পুরোটা? না না না, আমার তো লাগবে 10, 10 দিতে হবে, তাহলে গতিশক্তি দিতে হবে 10, তাহলে শুধু গতিশক্তি দিয়ে দিলাম। এইবার শোনো, এইবার তক্তাটাকে মেঝেতে ফেলছি, মেঝেতে ফেলে এবার ওই তক্তা বা দেওয়ালের মধ্যে এইবার আমি পেরেকটাকে গেঁথে ফেলতে চাই। এবার আমার কাছে একটু সহজ হবে, কেন জানো? কারণ এইবার পুরোটা আমার গতিশক্তি দিয়ে দেওয়া লাগবে না, পুরোটা আমার দুম করে আঘাত করে করা লাগবে না, কিছুটা হাতুড়িও আমার করে দিবে, হাতুড়িও আমার কিছুটা হেল্প করবে। কিভাবে? দেওয়ালের মধ্যে বাধাদানকারী বলকে মোকাবেলা করতে পেরেকটাকে গাঁথতে শক্তি লাগবে 10 জুল, শক্তি লাগবে 10 জুল। এই 10 জুল এবার দিতে হবে দুইজনকে মিলিয়ে, একজন হাফ এম বি স্কোয়ার, এই যে আমি গতিশক্তি দিলাম হাফ এম বি স্কোয়ার, আর হচ্ছে হাতুড়ির এম জি এক্স, দেখো দুইজন আমারে। তাহলে এবার 10 লাগবে, তাহলে এ যদি 8 দেয় তাহলে এ দিবে 2। তাহলে চিন্তা করো, আগে তুমি একটা কাজ করতেছিলা, তাহলে তোমার নিজেরই 10 দেওয়া লাগতেছিল গতিশক্তি,
এবার তোমার সাথে আরেকজন এসে যুক্ত হয়ে বলতে চায় আসো আমি তোমার হেল্প করে দিই। একা একটা কাজ করতে গেলে কঠিন না, তার সাথে যদি আরেকজন এসে বলে যে আসো হেল্প করে দিচ্ছি, তা তো একটু সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে সহজ, বুঝলা? এবার কথা হচ্ছে কেউ যদি এখন এসা তোমার কাছ থেকে শক্তি উল্টা নিয়ে নেয় তাহলে তো তুমি বিপদে পড়ে গেছো। তাহলে দেওয়ালের মধ্যে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে পেরেকটা গাঁথতে যে শক্তিটা খরচ হবে 10 জুল। এখন তুমি হাফ এমবিএস 10 দিলা, 10 থেকে এমজিএক্স কিছু নিয়ে নিয়ে কত থাকলো 8, তাহলে তো তুমি দেওয়ালের মধ্যে পেরেকটাকে পুরাপুরি গাঁথতে পারবা না। তাহলে পুরাপুরি গাঁথতে চাইলে যেহেতু এই যে মাইনাস এমজিএক্স কেউ তোমার কাছ থেকে কিছু শক্তি নিয়ে নিচ্ছে, তাহলে তোমার তো 10 লাগবে, তাহলে তোমার এবার দিতে হবে কত 12 দিতে হবে। তাহলে এবার তোমার ছাদে যখন পেরেক পুঁতবা তখন আরো বেশি শক্তি দিয়ে আঘাত করা লাগবে। কি বোঝা গেছে? সহজ না? তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা আরো কঠিন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিডিয়াম, তারপরে পেরেকটাকে নিচে তক্তাটাকে নিচে ফেলে দুম, সহজ। আর এটা মারাত্মক কঠিন। এবার যদি মনে করো প্র্যাকটিক্যাল করে দেখবা, তো একটা পেরেক নিয়ে হাতুড়ি দিয়ে পেরেক পোতো 3টা দেওয়ালে, পুঁতে দেখো কোনটা কঠিন কোনটা সহজ। বুঝতে পারছো? ব্যাখ্যাটা বোঝা গেছে যে কোনটা কঠিন কোনটা সহজ? তাহলে এটা হচ্ছে সবচেয়ে সহজ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন। শক্তি নিয়ে নিচ্ছে ভাই, 12 দিলাম 2 নিয়ে নিল, আর এখানে 8 দিয়েছিলাম 2 আবার দিল, তা ভালো তো সহজ। আর এখানে যা দিছিলাম তাই দিয়েই কাজ করছি আর কি, তাই দিয়ে বাধাদানকারী বলকে মোকাবিলা করছি, কেউ আমার কোনো শক্তি টক্তি দেয় নাই। তাহলে এটা হচ্ছে মধ্যম, মধ্যম, কঠিনও না খুব বেশি সহজও না, মধ্যম পন্থা। তো এই হচ্ছে ঘটনা। তাহলে হাতুড়ি সহ পেরেকের কনসেপ্ট আমাদের মোটামুটি হয়ে গেছে। তাহলে এবার আমরা ম্যাথ করার জন্য রেডি। আসো 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 আসো, 1 নম্বর, একটি হাতুড়ির ভর 2 কেজি আর পেরেকের ভর পেরেকের ভর 5 গ্রাম, পেরেকের ভর 5 গ্রাম। হাতুড়ি দিয়ে পেরেকের মাথায় 80 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে, পেরেকটি দেওয়ালে 4 সেন্টিমিটার গেঁথে যায়, 4 সেন্টিমিটার গেঁথে যায়। তাহলে দেওয়ালের বাধাদানকারী বল, দেওয়ালের বাধাদানকারী বল কত এটা হিসাব করতে হবে, দেওয়ালের বাধাদানকারী বল। তো করো তো, একটু ট্রাই করো তো। ভাই কেমন দেওয়াল এটা তো বলে নাই, বলবে না, তোমার বুঝে নিতে হবে। যেহেতু কেমন দেওয়াল বলে নাই, তাহলে দেওয়ালকে দেওয়ালের মতোই চিন্তা করো, মেঝে বা ছাদ চিন্তা করিও না। নাও হিন্টস দিয়ে দিলাম, যেহেতু কেমন দেওয়াল বলে নাই, ওকে গুড, তাহলে তুমি দেওয়ালকে দেওয়ালের মতো চিন্তা করো, তুমি মেঝে বা ছাদ চিন্তা করিও না। ভাই এখানে বিভবের কাজ নেই, কোথায় বিভবের কাজ? বিভব শক্তির কাজ করো, করে দেখো, সব একই রকমই তো আসবে। দেখালাম না বিভব শক্তি দিয়ে? কে কি কমেন্ট করছে দেখি, কি সেন্সিটিভ ম্যাটার নিয়ে কি কমেন্ট করছে? কমেন্টটা দেখা যাচ্ছে না, বলো তো কি হয়েছে? কে কি কমেন্ট করছে বলো দেখি। আচ্ছা, সরি ফর দ্যাট, আমি শুধু বা এখানে কি সরি ফর দ্যাট, আমি শুধু বললাম করে যা ভাবিনি কেউ এভাবে রিয়াক্ট করবে। কি করছে? তখন এই টপিক পড়ছিলাম। আচ্ছা দেখি দেখি দেখি, কই মাসরুর ভাই কি গিফট দিয়েছিল? কি রে, কমেন্ট বন্ধ হয়ে যায় কেন?
দাদা বুয়েটের প্রশ্ন পারছি, নিউটনের বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি। গুড, পারবা। ক্লাস করার পরে তুমি বুয়েট কেন, আইআইটির কোশ্চেনও পারবা। ওকে ঠিক আছে, সরি বলছে। ওকে সরি বললে আর কমেন্ট দেখতেছি না, যা কমেন্ট করবে করুক। করো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো তাড়াতাড়ি। গুড। ওকে, তাহলে যেহেতু বলে না এই দেওয়াল দেওয়ালের মতো মানে কেমন, তাহলে দেওয়াল দেওয়ালের মতো চিন্তা করে করবো, নিষ্পাপ মনে। বুঝছো, সাদা মনে কোনো কাদা রাখা যাবে না, নিষ্পাপ মনে চিন্তা করে ম্যাথ করে ফেলবা। কিন্তু একটা কথা আছে, এখানে আমি একটু পেঁচাই দিছি, আমি কিন্তু পেরেকের ভর দিয়ে দিছি। ভাই পেরেকের ভর যদি আমি দিয়ে দিই, তাহলে অবশ্যই পেরেকের ভরের একটা গুরুত্ব আছে, তুমি এটা অবশ্যই কাজে লাগাবা। কেউ কাজে লাগাক বা না লাগাক, তুমি লাগাবা, তুমি আলাদা। বুঝতে পারছো আমার কথা? বুঝছো, যেহেতু পেরেকের ভর দেওয়া আছে, তাহলে তুমি চিন্তা করবা যে না ভাই পেরেকের ভর দেওয়া আছে, আমি একেবারে সহি পদ্ধতিতে করব। ঠিক আছে, তাহলে পেরেকের ভর দেওয়া আছে, তাহলে এই হচ্ছে হাতুড়ি, হাতুড়ি পেরেকের মাথায় আঘাত করবে, এই যে আঘাত করবে, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা খাটাই করতে হবে আগে। তাহলে আগে দেখি একটু ভরবেগের সংরক্ষণশীলতাটা খাটাই। দেন 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 হাতুড়ি সহ পেরেক, এই যে মিলিত বেগ ভি আর মিলিত ভর এম প্লাস এম প্রাইম। তাহলে হাতুড়ির ভর ছিল এম, হাতুড়ির ভর এম হচ্ছে 2 কেজি, আর হাতুড়ির বেগ ভি প্রাইম হচ্ছে, নাকি ভি1 ছিল হাতুড়ির বেগ, ভি1 হচ্ছে 80 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হয়েছে। ওকে, পেরেকের ভর এম প্রাইম, এম প্রাইম হচ্ছে 5 গ্রাম, পেরেকের কোনো বেগ ছিল না, ভি প্রাইম ছিল 0। ওকে, তাহলে আগে মিলিত বেগটা ভিটা আগে বের করে আসো। তাহলে মিলিত বেগ ভি হবে এম প্রাইম গুণ 0 এম ভি1 এম প্লাস এম প্রাইম ইন্টু মিলিত বেগ ভি। তাহলে এখান থেকে আগে ভিটা বের করব। এম ভি1, এম কত 2, ভি1 কত 80, ডিভাইডেড বাই এম প্লাস এম প্রাইম, এম হচ্ছে 2, এম প্রাইম হচ্ছে 5 গ্রাম, তাহলে 5 ইন্টু 10⁻³ তাহলে ভি এর মান হবে ভি এর মান হবে 2 গুণ 80 নিচে ভাগ 2 যোগ 5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, 2 গুণ 80, 2 যোগ 5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, তাহলে 79.8004। এই দেখছো, বলো বেগের মান কত ছিল? 80, আর মিলিত বেগ কত হয়েছে? 79.8। আরে ভাই, তাই তো হবেই, এই কারণে বোর্ড বইতে বাদ দিছে। বুঝছো, বোর্ড বইতে বাদ দিছে যে ভাই ওই বেগ আর ওই হাতুড়ি সহ পেরেকের মিলিত বেগ একই, প্রায় একই, কারণ পেরেকের ভর হাতুড়ির তুলনায় অতি নগণ্য। তা আমি সেটা তোমার ম্যাথমেটিক্যালি করে বুঝাই দিলাম। এখন যেহেতু বলে দিছে, তুমি ধরো, তুমি ধরে নিয়ে হিসাব করো, কোনো সমস্যা নেই, যেহেতু পেরেকের ভর হাতুড়ি ভর দুইটাই বলে দেওয়া আছে। ওকে, এইবার আসো, এবার দেওয়ালের মধ্যে গেঁথে যাবে। তাহলে হিসাব নিকাশ তো আমি অনেকবার দেখাইছি, তাহলে হিসাবটা কেমন হবে? এফ এক্স ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম, এম মানে এম প্লাস এম প্রাইম ইন্টু ভি স্কোয়ার। বুঝছো এই সূত্র কোত্থেকে আসলে? এটা তো বুঝছো, এটা যদি বুঝাই দিতে হয় তাহলে কিন্তু এখন মার দিব। বুঝছো, তাহলে আমাদের কি চাইছে? বাধাদানকারী বল এফ চাইছে। ওকে ঠিক আছে, এফ এক্স কতটুকু গেঁথে যায়? 4 সেন্টিমিটার গেঁথে যায়, তাহলে 0.04। এবার হাফ 5 প্লাস 2 প্লাস 5 ইন্টু 10⁻³ দিয়ে ভি স্কোয়ার 79.8004 তার স্কোয়ার, 79.8004 তার স্কোয়ার। এর স্কোয়ার গুণ 0.5 গুণ 2 প্লাস 5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, এর সাথে ভাগ 0.04। তাহলে অতএব এফ হবে 159600, এত নিউটন, এত 0.99, এত নিউটন। ডান, হয়ে গেল, শেষ। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এবার আসো 2 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে একটি
5 কেজি ভরের বস্তু, একটি 5 কেজি ভরের বস্তু 5 মিটার উচ্চতা থেকে 5 মিটার উচ্চতা থেকে কোনো পেরেকের মাথায় পড়লে, পেরেকের মাথায় পড়লে পেরেকটি দেওয়ালে, দেওয়ালে তো না, মাটিতে আর কি, উপর থেকে পড়ছে, তাহলে পেরেকটি মাটিতে 10 সেন্টিমিটার গেঁথে যায়, 10 সেন্টিমিটার গেঁথে যায়। তাহলে মাটির প্রতিরোধকারী বলের মান কত? মাটির প্রতিরোধকারী বলের মান কত, এটা আমাদের বের করতে হবে। ভাই এখানে হাতুড়ি কোথায়? হ্যাঁ তাই তো, হাতুড়ি তো নেই, তাহলে এটা কি হাতুড়ি পেরেকের টাইপের না? আবার বলতেছে মাটিতে কতটুকু গেঁথে যায়, তা হাতুড়ি পেরেকের মতোই মনে হচ্ছে, কিন্তু আবার হাতুড়ি তো নেই। ভাই এটা হাতুড়ির ম্যাথ, হাতুড়ি পেরেকের ম্যাথ। আমরা কি করতাম, ধরো একটা পেরেক রাখছি, হাতুড়ি দিয়ে পেরেকের মাথায় দুম করে বাড়ি দিতাম। কিন্তু এবার কি করছি, পেরেকটাকে রাখছি, আর হাতুড়ি মানে ওই যে 5 কেজি ভরের বস্তু, ওটাই হাতুড়ি, উপরে নিয়ে গেছি, উপরে নিয়ে টুপ করে ফেলে দিছি, তাহলে ওইটা যখন নিচে এসে পড়বে, তখন ওই পেরেকের মাথায় যখন পড়বে, তখনই তো বেগ দিয়ে আঘাত করবে। বুঝতে পারছো? একই না, কনসেপ্ট একই। তাহলে আসো দেখি একটু চিত্র আঁকি, চিত্র আঁকলে ম্যাথ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তল, এই হচ্ছে মাটি, এই হচ্ছে পেরেকটা, এই পেরেকের মাথায় হাতুড়ি এসে পড়বে, হাতুড়ি মানে বস্তুটা, 5 কেজি ভরের একটা বস্তু, সেই বস্তুটা কত মিটার উচ্চতা থেকে? 5 মিটার উচ্চতা থেকে। এই 5 মিটার আমরা বুঝবো কি, এই পেরেকের মাথা থেকে 5 মিটার আর কি, এই যে 5 মিটার উচ্চতা থেকে এসে পড়ছে। যখন বস্তুটা পেরেকের মাথায় এসে পড়ছে, দুটো বস্তু চিন্তা করো না, ওইটা এসে নিচে পড়ছে, যখন ওইটা এসে পেরেকের মাথায় এসে পড়ছে, তখন ভি বেগে আঘাত করছে। যখন পেরেকের মাথায় এসে পড়ছে, তখন কত বেগে আঘাত করছে? ভি বেগে এসে আঘাত করছে। এবার বলো, আগে আমরা কি করতাম, হাতুড়িকে পেরেকের মাথায় দিতাম বাড়ি, ভি বেগে, এই যে ভি বেগে এসে বাড়ি দিতাম। কিন্তু এবার কি করছি, ওই উপর থেকে ফেললে উপর থেকে ফেলছি মানে তো এখানে বেগ শূন্য ছিল, নিচে আসছে বেগ বাড়ছে, নিচে আসছে বেগ বাড়ছে, যখনই এসে পেরেকের মাথায় আঘাত করছে, তখন বেগ হয়েছে ভি। ঠিক আছে? তাহলে এবার কৃত কাজ সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডেল ই কে, গতিশক্তির পরিবর্তন। সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডেল ই কে, গতিশক্তির পরিবর্তন। ডান? বোঝা গেছে? ডান। তাহলে এবার হিসাব নিকাশ করব। তো এই আচ্ছা, অনেক বলতে ভাই একবারে সূত্র লিখেন। আচ্ছা লিখো, কোনো সমস্যা নেই, একবারে সূত্র লিখতে পারো। তাহলে এটা অনুভূমিক টাইপ না, অনুভূমিক ক্ষেত্র না? তাহলে অনুভূমিক ক্ষেত্রে অনুভূমিক, ঠিক আছে, অনুভূমিক তল। তাহলে অনুভূমিক তলের জন্য একবারে যদি সূত্র লিখি, এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তোমাদের অনেকের কলেজের টিচার আবার একটু ঘাওরামি করে, এই তোমরা একবারে সূত্র খাটাবা না, ভেঙে 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 করবা। তো তুমি ভেঙে ভেঙে করতে পারো, তো আমি তো থিওরিতে সেটা দেখাইছি, তাই না? যে সূত্র দিয়ে পারবে সে ভেঙে ভেঙে করতে পারবে, যে সূত্র দিয়ে পারবে অবশ্যই সে ভেঙে ভেঙে করতে পারবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। এম জি এক্স দেওয়ালের মধ্যে কতটুকু গেঁথে গেছে জানো? এক্স কতটুকু গেঁথে গেছে? 10 সেন্টিমিটার গেঁথে গেছে। এই যে পরবর্তীতে 10 সেন্টিমিটার গেঁথে গেছে। আসো এবার মান বসাবো। তাহলে এফ এক্স, এফ এর মান বের করতে চাই, এক্স 10 সেন্টিমিটার গেঁথে গেছে, তাহলে 0.10 হাফ এম। পেরেকের ভর বলছে না, বলে নাই, ও আচ্ছা, তাহলে এম তো 5 কেজি, হাফ এম। ভি স্কোয়ার, ভি এর মান তো জানি না, এম এর মান 5, জি এর মান 9.8 আর এক্স এর মান 0.10। আচ্ছা তাহলে হাফ এম ভি লাগবে, ভিটা দরকার, ভি কই পাবো? ভিটা কই পাবো? একটা বস্তু 5 কেজি ভরের বস্তু উপর থেকে 5 মিটার উপর থেকে যখন এসে পড়বে, তখন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। বুঝছো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার ইউ স্কোয়ার 0, 2g এর মান 9.8, এইচ এর মান 5 মিটার। তাহলে ভাই ভি স্কোয়ার ইকুয়াল টু, স্কোয়ারই রাখি, 9.8 গুণ 10, 9.8 গুণ 10 তো 98, 9.8 গুণ 10 98, তাহলে ভি স্কোয়ার মানেই তো 98, এটাই বসাই দিই।
ওকে, তাহলে এফ, তাহলে 0.5 গুণ 5 গুণ 98 245, এর সাথে 5 গুণ 9.8 গুণ 0.10, তাকে ভাগ 0.10 দিয়ে 2499 নিউটন। এই হচ্ছে মাটির প্রতিরোধকারী বলের মান। বুঝলা? বলো, পারবো না? এই ম্যাথটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিশনের জন্য। কোশ্চেন ব্যাংক খালি খুলে দেখো, এই ম্যাথটা যে কতবার আসছে এবং অনেক জায়গায় এমসিকিউ হিসাবে আসছে। তো তার জন্য তোমার একটা শর্টকাট আমি শিখাই দিতে পারি, বুঝছো? কাউরে বলবা না। শর্টকাট আসলে কিছুই না, এক ধাপ দুই ধাপ, এক ধাপ দুই ধাপ মিশাই ফেলবো। মিশাই ফেললে দেখবে একটা শর্টকাট হয়ে গেছে। দেখো, এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। এফ এক্স ইকুয়াল টু হাফ এম, এই ভি স্কোয়ার মানে কি রে ভাই? ভি স্কোয়ার মানেই তো 2gh, 2gh প্লাস এম জি এক্স, 2 কাটাকাটি দিয়ে এফ এক্স ইকুয়াল টু এম জি এইচ এম জি এক্স, এম জি এইচ এম জি এক্স, এম জি কমন নিয়ে এইচ প্লাস এক্স, একেবারে ঠাটা মুখস্থ করে ফেলবা। এফ এক্স ইকুয়াল টু এম জি এইচ প্লাস এক্স, এফ এক্স ইকুয়াল টু এম জি এইচ প্লাস এক্স। রিটেনে একবারে খাটাইতে যাইও না, কারণ টিচাররা একটু মাইন্ড করে। টিচারদের তো মনে করো মাইন্ড বেশি, টিচার একটু বেশি মাইন্ড করে, ঠিক আছে? তো একবারে খাটাইতে যাইও না, তুমি একটু ভেঙে ভেঙে করিও রিটেনে আসলে। বাট এটা কিন্তু সুন্দর একটা সূত্র ফর এমসিকিউ, ফর অ্যাডমিশন। এফ এর মান এক্স, এক্স এর মান হচ্ছে 0.10, 0.10, এম এর মান 5, জি এর মান 9.8, এইচ এর মান, এইচ এর মান 5 প্লাস 0.10। তাহলে অতএব এফ দেখি কত আসে, 5 ইন্টু 9.8, মানে কি করছি ভাই, এক ধাপে করে ফেলছি, দুই ধাপের জায়গায় এক ধাপে করে ফেলছি, এত ভাগ 0.10। বাহ, সুন্দর তো, 2499 চলে আসছে। ঠিক আছে, অর অর ডান। তোমারে একবার আমি এই সূত্রটা বহুতভাবে এনে দিতে পারি, দেখবা এই ম্যাথের জন্য আমি দেখাই, কয়েকটা জিনিস দেখাই যাতে তোমার চিন্তা পরিষ্কার হয়। দেখো, বিভিন্ন ধরনের কনফিউশন, যেমন আমি আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই, আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমার বারবার মনে হতো, আমি চিন্তা করি তো দেখি এইভাবে করলে কি হয়, ওইভাবে করলে কি হয়। তো তুমি ওটা চিন্তা করবা, ঠিক আছে? এটা তোমার কাজ চিন্তা করা। তো তারপর আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, আমি যদি চাইতাম একবার এইটাকে, একবার মানে এই ম্যাথটাকে একবার হিসাব করতে, তাহলে এখান থেকে পড়তেছে, দেখো এইখান থেকে পড়বে, তাহলে এখান থেকে বস্তুটা গিয়ে পেরেকের মাথায় পড়বে, দেন 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 এটা গেঁথে যাবে, মাটিতে গেঁথে যাবে, দেন এটা। তাহলে পেরেকের মাথায় পড়লো, পেরেকের মাথায় পড়ার পরে এক্স পরিমাণ গেঁথে গেছে, পেরেকের মাথায় পড়ার পরে এক্স পরিমাণ গেঁথে গেছে, ওখান থেকে পড়ে পেরেকের মাথায় পড়ার পরে এক্স পরিমাণ গেঁথে গেছে। তাহলে এবার আমি এইখানে একটু দেখি তো, একবারে কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করে এটা আনতে পারি কিনা। একবারে দেখো পারবো। এটা আমার এই বিন্দু, আদি বিন্দু, আর এটা শেষ বিন্দু। এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, ঠিক আছে? তাহলে শেষ হচ্ছে এখানে, কিন্তু এই যে পেরেক এই পর্যন্ত গেছে, তাহলে এটা হচ্ছে আমার শেষ বিন্দু, আদি বিন্দু শেষ বিন্দু। আসো, সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডেল ইকে, ডেল ইকে বোর্ডে দেখো। এবার সিস্টেম চিন্তা করবা, এটা পুরাটা মিলে একটা সিস্টেম। আগে সিস্টেমটা ভালো করে বুঝবা, এই পুরাটা মিলে একটা সিস্টেম। সিস্টেমের মধ্যে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে বস্তুটা 5 কেজি ভরে বস্তুটা, আর একটা হচ্ছে পেরেক, ঠিক আছে? সিস্টেমের মধ্যে, এই সিস্টেমের মধ্যে এইটুকু আছে মুক্তভাবে, বাতাসের বাধাহীনভাবে, আর তারপরে এইটুকু আছে হচ্ছে দেওয়ালের বাধা। এই যেটুকু দেওয়াল আছে, কিন্তু এটুকু জায়গায় কিন্তু দেওয়াল আছে, দেওয়ালের বাধা আছে। দেখো, এটুকু কিন্তু দেওয়ালের ভিতরে, তাহলে এটুকু অংশে দেওয়ালের কিন্তু বাধা আছে। তাহলে সবাই একটু তাকাও, দেখো এখানে যখন ছিল তখন বস্তুটার বেগ ছিল 0, এইচ ছিল হচ্ছে 5 মিটার। দেন যখন এখানে পড়ছে তখন এর বেগ হচ্ছে ভি। তা আমি নিব আদি আর শেষ, এটা আদি, তো নিচে নামতেছে, ভালো করে বুঝো, নিচে নামতেছে বেগ বাড়তেছে, নিচে নামতেছে বেগ বাড়তেছে, বেগ বাড়তেছে, বেগ বাড়তেছে, বেগ বাড়তেছে, বেগ বাড়লো, বেড়ে এখানে বেগ কিন্তু অনেক বেশি,
এবার এখানে যখন আঘাত করলো তখন হাতুড়ি পেরেক মিলে একটা মিলিত বস্তু, মিলিত বেগ ভি, এবং এই ভি এর কোনো চেঞ্জ হবে না। এখানে অনেক বলতে ভাই এখানে তো ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে, হ্যাঁ খাটবে, খাটবে যদি পেরেকের ভর বলে দিত, কিন্তু পেরেকের ভর অতি নগণ্য, তাহলে ওই একই বেগ ভি। এবার এই বেগ নিয়ে, ভি বেগ নিয়ে আবার শোনো, ইউ জিরো ছিল, নিচে পড়তেছে, বেগ বাড়ছে 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 বাড়ছে, বেগ সর্বোচ্চ হলো। এবার এখানে গিয়ে যখন পেরেকের মাথায় আঘাত করছে তখন হাতুড়ি সহ পেরেকের বেগ ওই একই বেগ থাকবে, কারণ পেরেকের ভর অতি নগণ্য। এবার দেওয়ালের মধ্যে গাচ্ছে, দেওয়াল বাধা দিচ্ছে, বেগ কমছে, দেওয়ালের মধ্যে গাচ্ছে, দেওয়াল বাধা দিচ্ছে, বেগ কমছে, তাহলে এক্স পরিমাণ গেঁথে যাচ্ছে, একটু একটু করে গেঁথে যাচ্ছে, দেওয়াল একটু একটু করে বাধা দিচ্ছে, বাধা দিয়ে বেগ কমাই দিচ্ছে, এক সময় গিয়ে বেগ একেবারে শেষে গিয়ে শূন্য। বুঝলা? এবার বোর্ডে থাকো। এইখানে নিব কৃত কাজ, এইখানে নিব গতিশক্তির পরিবর্তন। হাফ এম গতিশক্তির পরিবর্তন হচ্ছে 0 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। নাও বোঝো, আমি একটু বসি, বোঝো তো এটা কেমনে বুঝো বলো? হাফ এম 0 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার কেমনে হলো? একেবারে আদিতে দেখো ওই যে উপরে ইউ ছিল 0। অনেক কথা ভাই যখন পেরেকের মাথায় এসে আঘাত করছে তখন তো বেগ ছিল ভি। ভাই যখন বেগ পেরেকের মাথায় আঘাত করছে তখন বেগ ভি, আমার কি শেষ হয়েছে? ঘটনা শেষ হয়েছে, একেবারে ঘটনা শেষে যাও। তাহলে ঘটনা শেষে বেগ কমে 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 আবার বেগ 0, তাহলে গতিশক্তির পরিবর্তন পুরো পথে। হাফ এম 0 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন, বুঝছো? এটা গতিশক্তির পরিবর্তন, আদি শেষ গতিশক্তির পরিবর্তন। এবার নিব কৃত কাজ, আসো কৃত কাজ। কৃত কাজ যতগুলো বল দ্বারা কাজ হবে সবগুলো বল দ্বারা কাজের সমষ্টি। আচ্ছা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বুঝছো? এখান থেকে শুরু করে এই পর্যন্ত পেরেকের স্মরণ হয়েছে, তাহলে এখানে এমজি, নিচের দিকে এমজি, নিচের দিকে এমজি, স্মরণ কতটুকু হয়েছে? স্মরণ হয়েছে এইটুকু, দেন আবার এইটুকু, তাহলে স্মরণ হয়েছে এইচ দেন এক্স, তাহলে এমজি এইচ প্লাস এক্স স্মরণ। দেখো তাকাও, এমজি ওজন বল, প্রথমে স্মরণ এইচ দেন আবার এক্স। অনেক ভাই এক্স তো শুধু পেরেকের হয়েছে, বস্তুটার তো হয় নাই। আমি কি বলছি রে ভাই, কি বলছি? পেরেকার বস্তু মিলে মিলে গেছে, লাস্টে পৌঁছাইছে এখানে, এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত টাচ করছে, তার মানে এক্স পরিমাণ স্মরণ ঘটছে। ঠিক আছে, তাহলে এমজি এইচ প্লাস এক্স। ওকে, কস কত ডিগ্রি? 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। ওকে ডান। আর আছে এখান থেকে এই পর্যন্ত কোনো বাতাসের বাধা ছিল না। ওকে, তাহলে আর কোনো বাতাসের বাধা নাই, বাট আরেকটু আছে যে এইটুকু, এখানেও যে আরেকটা বল আছে, পুরো পথের ঘটনাটা নিবা। এখানে আরেকটা বল আছে, এই বলটা কত? এফ এক্স, এফ এক্স কজ 180 ডিগ্রি, এফ এক্স কজ 180 ডিগ্রি। ঠিক আছে, এবার এম জি এইচ প্লাস এক্স কজ 180 মাইনাস এফ এক্স ইকুয়াল 0, এফ এক্স ইকুয়াল টু এম জি এইচ প্লাস এক্স। দেখছো দেখছো, এনে দিতে পারছি? বুঝছো? তুমি আমাকে একটু শক্তির সংরক্ষণশীলতা দিয়ে এনে দিবা, শক্তির সংরক্ষণশীলতা দিয়ে এটা একটু এনে দাও। নাও ট্রাই করো ভাই, নিজে ট্রাই করো। এগুলো আসলে আমার বলে দেওয়ার কথা না, এগুলা তোমার নিজের হিসাব করে বের করার কথা। ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি, এগুলা তোমার ভাবনা চিন্তা করে বের করতে হবে, এগুলা তুমি বিজ্ঞানী হয়ে যাবা। এটা এ বিন্দু, এখান থেকে এসে পেরেকের মাথায় আঘাত করে, ধরো এই যে এরকম এরকম ভাবে চিন্তা করো, এই যে বস্তুটা একটা বিন্দু বস্তু, দেন পেরেকের মাথায় আঘাত করে এই যে বস্তু সব পেরেকটা এখানে চলে গেছে, এই যে এখানে দেওয়ালের মধ্যে এক্স পরিমাণ গেঁথে গেছে। মানে হিসাবটা তোমার বোঝানোর জন্য এই যে এইভাবে দেখাচ্ছি, যে চিন্তা করো এটা একটা বুলেট, এটা একটা বুলেটের মতো চিন্তা করবা। তাহলে এই পর্যন্ত চলে গেছে, এই পর্যন্ত গেঁথে গেছে। ঠিক আছে, তাহলে হিসাব করতে সুবিধা হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত গেঁথে গেছে, কি এটা? এটা হাতুড়ি সহ পেরেকটা। বা এরকম না ঘটনা, এরকম না, এই যে এরকম না, ওই তো ওইরকম এখানে এই পর্যন্ত পৌঁছাই গেছে। তো এই কারণে আমি এই পর্যন্ত আঁকলাম যাতে তোমার হিসাবের সুবিধা হয়। তাহলে এটা আদি বিন্দু এ আর এটা শেষ বিন্দু বি। নাও, এনার্জি অফ এ পয়েন্ট প্লাস মাইনাস শক্তি ইকুয়াল টু এনার্জি অফ বি পয়েন্ট। নাও কিছুক্ষণ ভাবনা চিন্তা করো,
করো, কিছুক্ষণ ভাবনা চিন্তা করো, বুদ্ধির বাতিগুলাকে জ্বালাও, বুদ্ধির বাতিগুলাকে জ্বালাও, কিছুক্ষণ ভাবনা চিন্তা করো। করো করো করো। কি মাথা যেতে পারছো? আসো দেখি পারি কিনা আমরা। তুমি কোন তলের সাপেক্ষে চিন্তা করতে চাও? এই তলের সাপেক্ষেও পারো, এই তলের সাপেক্ষেও পারো, বুঝছো? কোন তলের সাপেক্ষে চিন্তা করতে চাও? যে ভাই আমি বি তলের সাপেক্ষে হিসাব করতে চাই, আচ্ছা আসো আমি বি বিন্দুর সাপেক্ষে হিসাব করব। তাহলে এটা ছিল এইচ, এটা ছিল এক্স। তাহলে যখন এই পয়েন্টে, তখন বিভব শক্তি এম জি এই তলের বি বিন্দুর সাপেক্ষে, বি বিন্দু থেকে এক্স এইচ, এম জি এইচ প্লাস এক্স। ওকে, বিভব শক্তি গতিশক্তি 0, হাফ এম 0 স্কোয়ার। তারপরে আসো বি বিন্দু, বি বিন্দুতে যখন এখানে থেমে গেছে বেগ 0, ওকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার 0। তাহলে বেগ 0, এই তলের সাপেক্ষে উচ্চতা কত নেই, এখানেই তো পৌঁছে গেছে। তাহলে গতিশক্তি 0, বিভব শক্তিও 0, বুঝছো? 0, কারণ এই তলের সাপেক্ষে আমি বি বিন্দুর সাপেক্ষে চিন্তা করতেছি সব। তাহলে বি বিন্দু থেকে এর উচ্চতা এম জি এইচ প্লাস এক্স, দেন তারপরে যখন এই পয়েন্টে পৌঁছাইছে বেগ 0 হয়ে গেছে, গতিশক্তি 0, আর এই তলের সাপেক্ষে উচ্চতা নেই, বিভব শক্তি 0। এবার পথের মাঝখানে এখানে কেউ ছিল না, এখানে কেউ ছিল না, এখানে ছিল, এখানে একজন ভদ্রলোক ছিল। কে সে? সে হচ্ছে বাধা, বাধা বল এফ। তাহলে এফ এক্স কজ 180 ডিগ্রি। তাহলে এটা 0, এফ এক্স কজ 180 ওই পাশে নিয়ে যাও, এফ এক্স ইকুয়াল টু এম জি এইচ প্লাস এক্স, এফ এক্স এটা ইকুয়াল টু এম জি এইচ প্লাস এক্স। ডান, বলো হয়েছে কিনা? তাহলে এই হচ্ছে ঘটনা, ডান। তাহলে আশা করি এখন ম্যাথ আমরা পারবো, পারবো কিনা? ইয়েস, অফকোর্স পারবো, পারতে হবে। ঠিক আছে, এখন তোমার যে যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে তুমি করবা। তো অনেক সময় হয় কি, যখন ভর বলে দেয়, পেরেকের ভর যদি বলে দেয়, তাহলে একটু ভেঙে চুরে করাটাই বেটার। পেরেকের ভর যদি বলে দেয়, তো কিছু কিছু ম্যাথে পেরেকের ভর বলে দিয়েছে, যেমন এই ম্যাথটাতে আমি পেরেকের ভর বলে দিই নাই, কিন্তু যখন পেরেকের ভর বলে দিব, এরকম একটা ম্যাথ যদি দেখি, আসো এরকম একটা ম্যাথ যদি আমরা দেখি, পেরেকের ভর, পেরেকের ভর 20 গ্রাম, এবার 20 গ্রাম একটু বাড়াই দিলাম। এর মাথায়, এর মাথায় 6 মিটার উচ্চতা হতে, উচ্চতা হতে 2 কেজি ভর বস্তু পড়লে, 2 কেজি ভরের কোনো, 2 কেজি ভরের কোনো বস্তু পড়লে পেরেকটি, পেরেকটি মাটিতে, পেরেকটি মাটিতে 10 সেন্টিমিটার গেঁথে যায়, গেঁথে যায়। তাহলে মাটির
প্রতিরোধকারী বল কত? মাটির প্রতিরোধকারী বল কত? এটা বের করতে হবে। আর একটা জিনিস বের করবা। আচ্ছা, এটাকে একটা সৃজনশীল প্রশ্ন বানিয়ে দিই। এক, পেরেকের মাথায় বস্তুটি কত বেগে আঘাত করবে? বস্তুটি কত বেগে আঘাত করবে? তারপর 2 নম্বর, পেরেক মাটিতে কত বেগে গাঁথা শুরু করবে? মাটিতে কত বেগে গাঁথা শুরু করবে? আর 3 নম্বর, মাটির গড় প্রতিরোধকারী বল কত? মাটির গড় প্রতিরোধী বল কত হবে? মাটির গড় প্রতিরোধকারী বল কত হবে? চলো এবার হিসাব করি। 1 নম্বর, পেরেকের ভর 20 গ্রাম, এর মাথায় 6 মিটার উচ্চতা থেকে 2 কেজি ভরের বস্তু পড়ছে। দেখো পেরেকের ভর বলে দিয়েছে, তাহলে ভাই ডিরেক্ট শর্টকাট খাটানো যাবে না এবং অনেকগুলো প্রশ্ন চাইছে। আসো ভেঙে চুরেই করি। তাহলে এই হচ্ছে পেরেক, পেরেকের মাথায় বস্তুটা গিয়ে পড়বে কত মিটার উচ্চতা থেকে? এই 6 মিটার, 6 মিটার উচ্চতা থেকে বস্তুটা গিয়ে পড়বে। তাহলে যখন পড়বে তখন যে বেগে আঘাত করবে সেটাকে নাম দিলাম V1। এখানে ইউ ছিল 0। তাহলে যখন পেরেকের মাথায় গিয়ে আঘাত করবে ওই মুহূর্তে দেখো পেরেকের মাথায় বস্তুটি কত বেগে আঘাত করবে। তাহলে পেরেকের মাথায় গিয়ে যখন আঘাত করবে তখন বেগটা হচ্ছে V1 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। তাহলে তখন V1 স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2G এর মান 9.8, H এর মান 6। তাহলে 2 গুণ 6 গুণ 9.8 যা হবে √ অ্যান্সার। তাহলে অতএব V1 হবে 10.844 এত মিটার পার সেকেন্ড। এই যে এটা হচ্ছে V1। এই বুঝলা? তাহলে প্রথমটা ডান। এইবার আসো ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে। দেখো কি জিজ্ঞেস করছে, পেরেক মাটিতে কত বেগে গাঁথা শুরু করবে, অর্থাৎ মিলিত বেগটা বের করতে বলছে, কত বেগে গাঁথা শুরু করবে। তাহলে তখন হিসাবটা কেমন হবে? 2 নম্বরের হিসাবটা, এখানে তো U0 ছিল, এখান থেকে এখানে গিয়ে যখন আঘাত করছে তখন বেগ V1, তাহলে সেই V1 এর মান 10.844 মিটার পার সেকেন্ড। আর এটা এম হচ্ছে 2 কেজি। আর এবার পেরেক, এই যেটা হচ্ছে পেরেকের বেগ ছিল 0, পেরেকের বেগ V প্রাইম 0, পেরেকের ভর M প্রাইম 20 গ্রাম। তাহলে এবার মিলিত বেগ, এটা নিয়ে মিলিত বেগ, এই মিলিত বেগেই তো গাঁথা শুরু করবে। তাহলে সেই মিলিত বেগ V কত এটা আমাদের বের করতে বলছে। তাহলে ভর বেগের সংরক্ষণশীলতা, ভর M বেগ V1 প্লাস ভর M প্রাইম বেগ 0 মিলিত হয়ে M প্লাস M প্রাইম ইন্টু মিলিত বেগ V। M এর মান 2, V1 এর মান 10.844, এটা তো 0, 2 প্লাস 20 ইন্টু 10⁻³ 20 গ্রাম, তাই না? 20 গ্রাম বলছে না পেরেকের ভর, মিলিত বেগ V। তাহলে এই যে মিলিত বেগ V এই বেগ নিয়ে দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে, মিলিত বেগ V এই বেগ নিয়ে দেওয়ালের মধ্যে গাঁথা শুরু করছে। তাহলে 2.2 ইন্টু 10.844, একে ভাগ দিব 2 প্লাস 20 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 দিয়ে। তাহলে এটা হচ্ছে 10.736। দেখো 10.844 10.736 খুব আহামরি ডিফারেন্স না, এই কারণে বই এগুলো নেগলেক্ট করছে। কিন্তু ভাই আমাদের ভর যদি পেরেকের ভর যদি বলে দেওয়া থাকে আমরা এগুলো নিয়ে হিসাব নিকাশ করব, কোনো সমস্যা নেই। এবং দেখো এমনভাবে প্রশ্নগুলো দেওয়া আছে, তাহলে আসলে ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটা কাজে লাগাইতে হবে। এবার মাটির গড় প্রতিরোধকারী বল কত? এইবার আসো মাটির গড় প্রতিরোধকারী বল। তাহলে 3 নম্বর, এই যে হাতুড়ি সহ পেরেকটা দেওয়ালের মধ্যে যে বেগে গাঁথা শুরু করছে সেই বেগটা V ইকুয়াল টু 10.7366, 10.7366
এত মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গাথা শুরু করছে, এটা m প্লাস এম প্রাইম, দেন গেঁথে গেছে ধরো দেওয়ালের মধ্যে এতটুকু গেঁথে গেছে, যেটুকু গেঁথে গেছে সেটা কত, এক্স কত, 10 সেন্টিমিটার গেঁথে যায়, 10 সেন্টিমিটার গেঁথে গেছে, গেঁথে গিয়ে বেগ কত হয়ে গেছে, বেগ হয়ে গেছে 0। তাহলে এবার অনুভূমিক তল, তাহলে অনুভূমিক তলের ক্ষেত্রে সূত্র Fx = হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। ঠিক আছে, তাহলে এফ এর মান বের করতে চাই, এক্স এর মান 0.10, হাফ এম, এম এর মান এম প্লাস এম প্রাইম অর্থাৎ 2 গুণ 20 ইন্টু 10 টু দি পাওয়ার 2 যোগ 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3, দেন ভি স্কোয়ার 0 না রে ভাই, ওই যে ওই বেগ 10.7366 তার স্কোয়ার প্লাস 2 প্লাস 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3, জি এর মান 9.8, এক্স এর মান 0.10। তাই তো, দেখো সব কিছু বসাইছি, শুধু জানি না কার মান, এফ এর মান। এফ এর মানটা আশা করি তুমি বের করতে পারবে এত নিউটন। ডান, এফ এর মানটা আশা করি তুমি বের করতে পারবে এত নিউটন, বুঝছো? তাহলে হাতুড়ি পেরেকের মোটামুটি আমরা ম্যাথ করে ফেলছি। বইয়ে এত জটিল ম্যাথ নাই, বইয়ের ম্যাথ আরো সহজ সহজ, বইয়ে একটা দুইটা ম্যাথ আছে। ওকে, ডান ডান। এবার চলো দু একটা ছোট ছোট প্রশ্ন করি। মুক্তভাবে দেখাও যে মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তু, মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তুর টি সময়ে, মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তুর টি সময়ে, মানে টি তম সময়ে অর্জিত গতিশক্তি বা হারানো বিভব শক্তি, অথবা হারানো বিভব শক্তি, এটা হচ্ছে হাফ এম জি স্কোয়ার 2t-1, এটা দেখাইতে হবে। অর্জিত গতিশক্তি বা হারানো বিভব শক্তি, এটা মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু, উপর থেকে একটা বস্তু পড়তেছে, এই যে নিচে, আদিবেগ ইউ 0, নিচে পড়তেছে, তাহলে টি তম সময়ে অর্জিত গতিশক্তি, হারানো বিভব শক্তি। ঠিক আছে, চলো দেখি কিভাবে বের করা যায়। টি তম সময়ে হারানো বিভব শক্তি, অর্জিত গতিশক্তি। আচ্ছা, তাহলে এইটা আমরা কিভাবে বের করতে পারি? টি তম সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, টি তম সময়ে, সেইটা আগে একটু হিসাব করে দেখি যে টি তম সময়ে কতটুকু অতিক্রান্ত দূরত্ব। তাহলে টি তম সময়ে অতিক্রান্ত সরণ, টি তম সময়ে অতিক্রান্ত সরণ এক্স, ধরো এই টোটাল উচ্চতা হচ্ছে এইচ, তাহলে টি তম সময়ে অতিক্রান্ত সরণ এক্স, এই অতিক্রান্ত সরণ এক্স হবে ইউ প্লাস হাফ জি 2t-1, তো ইউ তো 0, তাহলে এক্স হচ্ছে হাফ জি 2t-1। দেখো টি তম সময় অতিক্রান্ত সরণ, তাহলে টি তম সময় কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে, এইটা হচ্ছে এই সূত্রটা, যে টি তম সময় এইটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে টি তম সময় যদি এইটুকু দূরত্ব সে অতিক্রম করে, তাহলে অর্জিত গতিশক্তি, হারানো বিভব শক্তি হাফ এম ভি স্কোয়ার, টি তম সময়ে তার বেগ ভি। প্রশ্নটা কি ঠিক লিখছি? বইও তো নেই, প্রশ্নটা কি ঠিক লিখছি? দাঁড়াও 1 মিনিট, আমি একটু দেখে নিই, এটা কি টি তম সময় না টি সময়, আমার কনফিউশন হচ্ছে।
মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর টি-তম সময়ে হারানো বিভব শক্তি অর্জিত গতিশক্তি। টি-তম সময়ে হারানো বিভব শক্তি অর্জিত গতিশক্তি। টি-তম সময় অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডে, টি-তম সময় হাফ জি এম জি স্কোয়ার হ্যাঁ ঠিক লিখছি, সরি। আচ্ছা, টোটাল উচ্চতাটাকে আমরা ধরছি এইচ, তাহলে টি-তম সময় অতিক্রান্ত সরণ, তাহলে ধরো এখান থেকে শুরু হয়েছে, টি-তম সময়ে সে কতটুকু সরণ অতিক্রম করছে, দ্যাট ইজ এক্স। এক্সটা আমরা বের করছি যে টি-তম সময় ধরলাম এক্স পরিমাণ নিচে নামছে, তাহলে টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব আদি বেগ ইউ জিরো, টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব এক্স ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। এক্সের মানটা আমরা বের করলাম, তাহলে হারানো বিভব শক্তিটাই অর্জিত গতিশক্তি। এখন তুমি দুইটাই বের করতে পারো, অর্জিত গতিশক্তিও বের করতে পারো, হারানো বিভব শক্তিও বের করতে পারো, দুইটার রেজাল্ট একই আসবে। আচ্ছা, আমি যদি অর্জিত গতিশক্তি বের করতে, তাহলে অর্জিত গতিশক্তি হচ্ছে অর্জিত গতিশক্তি, এই গতিশক্তিটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম অর্জিত গতিশক্তি, বস্তুটা যখন এখান থেকে এখানে এসে পৌঁছাবে তখন বেগ ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার কতটুকু নামছে, এক্স পরিমাণ নামছে, তাহলে ভি স্কোয়ার ভি ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স, তাহলে হাফ এম ইউ তো জিরো পড়ে থাকলো টু জি এক্স। আচ্ছা হয়ে গেছে, এই দেখো হাফ এম টু 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 কাটাকাটি গেল, টু টু কাটাকাটি, তাহলে এম জি এক্স, এক্স হচ্ছে এটা হাফ জি টু টি মাইনাস ওয়ান। ওকে, তাহলে হাফ এম জি স্কোয়ার, তাই না? হ্যাঁ মিলে গেছে, ইন্টু টু টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে অর্জিত গতিশক্তি। দেখো দেখাইলাম। এবার হারানো বিভব শক্তি, কেউ যদি বলে হারানো বিভব শক্তি দেখাও, হারানো, ভাই অর্জিত গতিশক্তিটাই তো হারানো বিভব শক্তি, ঠিক আছে? অর্জিত গতিশক্তিটাই হারানো বিভব শক্তি। দেখো যখন এই পয়েন্টে ছিল তখন টোটাল বিভব শক্তি ছিল এম জি এইচ, আর যখন এই পয়েন্টে আছে, তখন কতটুকু উচ্চতায় আছে, এইচ মাইনাস এক্স। তাহলে এই পয়েন্টে যখন ছিল তখন বিভব শক্তি এম জি এইচ, যখন এই পয়েন্টে আছে তখন বিভব শক্তি এম জি এইচ মাইনাস এক্স, এম জি এইচ মাইনাস এক্স। কথা কি বুঝছো? এই পয়েন্টে যখন ছিল তখন বিভব শক্তি এম জি পুরো এইচ, যখন এই পয়েন্টে আসছে তখন এম জি এইচ মাইনাস এক্স। তাহলে হারাইছে কতটুকু, বিয়োগ করে দাও। তাহলে এম জি এইচ মাইনাস এম জি এইচ মাইনাস মাইনাসে প্লাস এম জি এক্স, এটা কাটাকাটি গেল। তাহলে এম জি এক্স, এক্স মানে তো এটা হাফ জি টু টি মাইনাস ওয়ান, দেখো মিলে গেছে। তাহলে হাফ এম জি স্কোয়ার টু টি মাইনাস ওয়ান, দেখো মিলে গেছে, হাফ এম জি স্কোয়ার টু টি মাইনাস ওয়ান। কি ক্লিয়ার? ওকে ডান। নেক্সট আসো, বলা হচ্ছে একজন বালক ও একটি লোক একত্রে দৌড়াচ্ছে। একটি লোক একত্রে দৌড়াচ্ছে, এটা অ্যাডমিশন টেস্টে অনেকবার আসা। বালকের ভর লোকের ভরের অর্ধেক, লোকের ভরের অর্ধেক, বালকের ভর লোকের ভরের অর্ধেক, বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ, বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ। ওকে, আচ্ছা অনেকে ভাবতে ভাই এটা কেমনে হয়, কেন হইতে পারে না? বালকের ভর লোকের ভরের অর্ধেক হইতে পারে, তাহলে ভাই বালকের গতিশক্তি কেমন লোকের গতিশক্তি? কারণ বালকের বেগ বেশি, বালক চ্যাংড়া পোলা দৌড় দিছে, আর যে লোক একটু বয়স্ক লোক দৌড়াইতে পারে নাই। বুঝছো আমার কথা? এইবার বলতেছে লোকটি যদি বেগ 1 মিটার পার সেকেন্ড বাড়ায়,
তবে বালকের গতিশক্তির সমান হয়। বালকের গতিশক্তির সমান হয়। তাহলে প্রশ্ন হচ্ছে তারা কত বেগে দৌড়াচ্ছিল, তারা কত বেগে দৌড়াচ্ছিল, মানে কে কত বেগে দৌড়াচ্ছিল। ঠিক আছে, কে কত বেগে দৌড়াচ্ছিল এটা আমাদের বের করতে হবে। তারা কত বেগে, কে কত বেগে দৌড়াচ্ছিল। ওকে, চলো হিসাব করি। চিত্র এঁকে, এই হচ্ছে চ্যাংড়া বালক আর এই হচ্ছে বয়স্ক লোক। ঠিক আছে, বালকের ভর m1, লোকের ভর m2। বলা হচ্ছে বালকের ভর লোকের ভরের অর্ধেক। আচ্ছা, লোকের ভর যদি m হয়, বালকের ভর m/2। এবার বলছে বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ, তাহলে এর গতিশক্তি e1, এর গতিশক্তি e2। তাহলে বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ, লোকের গতিশক্তি যদি e হয় তাহলে বালকের হচ্ছে 2e। ওকে, তাহলে এখান থেকে দেখো এ দৌড়াচ্ছে ধরলাম v1 বেগে, এ দৌড়াচ্ছে ধরো v2 বেগে। ঠিক আছে, তাহলে আমাদের v1 আর v2 দুইটা আননোন কোয়ান্টিটি, দুইটা ইকুয়েশন লাগবে। শোনো এবার, দুইটা ইকুয়েশন লাগবে। e1 কে একটু e2 দিয়ে ভাগ দাও তো ভাই। e1 কে যদি e2 দিয়ে ভাগ দিই তাহলে 2e/e, e কাটাকাটি গেল। এবার e1 মানে হাফ m1 v1 স্কয়ার, নিচে হাফ m2 v2 স্কয়ার ইকুয়াল টু 2, হাফ হাফ কাটাকাটি গেল। এবার m1 মানে m/2 v1 স্কয়ার, আর 2m2 মানে m v2 স্কয়ার। এবার এই m আর m কাটাকাটি গেল, তাহলে v1 স্কয়ার এটা ইকুয়াল টু 2 দুগুণে 4 v2 স্কয়ার। তাহলে অতএব v1 ইকুয়াল টু 2v1 বর্গমূল করলাম, তার মানে অতএব v1 মাইনাস 2v1 এই 2v2, v1 মাইনাস 2v2 ইকুয়াল টু 0। আচ্ছা, আননোন কোয়ান্টিটি দুইটা, দুইটা ইকুয়েশন লাগবে। একটা পাইছি, আরেকটা কি, লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বাড়ায় তাহলে বালকের গতিশক্তি সমান হয়। অর্থাৎ লোক আর বালক দুইজনের গতিশক্তি সমান হবে। শর্ত আছে, শর্ত আছে। বালকের গতিশক্তি e1 হাফ m1 v1 স্কয়ার, লোকের হাফ m2 দেখো v2 স্কয়ার। তো কথা হচ্ছে v2 স্কয়ার যদি হয় তাহলে তো সমান না। কি হলে সমান হবে, লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বাড়ায়, অর্থাৎ v2 ছিল v2 এর সাথে যোগ 1, তাহলে সমান হবে, তাহলে সমান হবে। তাহলে হাফ হাফ কাটো, m1 হচ্ছে m/2 v1 স্কয়ার, m2 হচ্ছে m v2 প্লাস 1 তার স্কয়ার, m কাটাকাটি। তাহলে v1 স্কয়ার 2 v2 প্লাস 1 তার স্কয়ার। তাহলে এটা v1, দেখো এটা v1 রুট ওভার 2 v2 প্লাস 1। এবার এই v1 মানে 2v2 বসালাম এখানে। তুমি যদি ওই ক্যালকুলেটর দিয়ে করতে চাও তাও হবে, কোনো আপত্তি নেই। v1 মানে 2v2 ইকুয়াল টু রুট 2v2 প্লাস রুট 2। তাহলে অর্থাৎ v2 হবে রুট 2 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 2। তাহলে 2.4142 এত মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ v2। ওকে, এটা হচ্ছে v2। এবার v1, তাহলে অতএব v1 2v2 এর সাথে গুণ দাও, দেখি শেষ অ্যান্সার গুণ 2। তাহলে এটা হবে 4.828 এত মিটার পার সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? পারা যাবে? বলো, পারা যাবে? আর পড়াবো? ওই বাবা 2 ঘন্টা হয়ে গেছে তো, থাক। তাহলে আমাদের এই অধ্যায়ে আর তেমন কিছু বাকি নাই, তেমন কিছু বাকি নাই। আর 2-1টা মানে বলতে পারো আজকেই ক্লাস শেষ। আসলে আর একটা ক্লাস হচ্ছে রাখতেছি, আমি দেখব যে যদি কোনো টপিক বাদ থাকে বা কোনো ম্যাথ বাদ থাকে সেটা আমরা পরের দিন করাই দেওয়ার। বাট এই অধ্যায়ের মোটামুটি কনসেপ্ট যা পড়ার দরকার হয়ে গেছে। তো আমরা পরের দিন ওই ইফিসিয়েন্সি, ক্ষমতা, এগুলা আর কি একটু দেখব, দেখলে হয়ে যাবে।
টাটা।